একজন ধনকুবের ব্যবসায়ীর একমাত্র ছেলে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। ডাক্তাররা বলেছিলেন তার বেঁচে থাকার সময় মাত্র ৯ দিন। অর্থসম্পদের মালিক বাবা পুরোপুরি ভেঙে পড়েছিলেন। ছেলেকে বাঁচাতে যে কোনো মূল্য দিতে তৈরি ছিলেন তিনি, কিন্তু সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। হতাশার অন্ধকারে এক গরিব কাজের মহিলার মেয়ে, যাকে কেউ গুরুত্ব দিত না, নীরবে এক অসাধ্য সিদ্ধান্ত নিল। যখন সত্যিটা প্রকাশ পেল তখন পুরো হাসপাতাল স্তব্ধ হয়ে গেল এবং সেই ধনী বাবা সেই মহিলার ত্যাগের সামনে হাঁটু গেড়ে বসে অশ্রু ফেললেন। এটা কেবল একটা ছোট্ট প্রাণ বাঁচানোর কাহিনী নয়, বরং এমন এক শিক্ষা যা লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ভালোবাসা ও দয়ার নতুন আলো জ্বালিয়েছে। মুম্বাইয়ের বাইরের এক অভিজাত এলাকায় অবস্থিত এক বিলাসবহুল বাংলো সকালের সূর্যালোকে চকচক করছিল। সূর্যের রশ্মি বড় কাচের জানলা দিয়ে ঢুকে নীল রঙের চাদরে ঢাকা দোতলার বিছানায় ঘুমন্ত একটা ছোট্ট ছেলের মুখে পড়ছিল। সে ছিল আরজান। ৬ বছরের বাচ্চা, গোলগাল মুখ, বড় বড় গোল চোখ আর একটু কোকড়া উস্কো খুস্কো চুল। আরজানের পাশে একটা রঙিন টেডি বিয়ার ছিল, যাকে সে কোনো ধনের মতো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। নিচের তলায় রান্নাঘর থেকে বাসনের ঝনঝন শব্দ আর আলুর পরোটার গন্ধ ভেসে আসছিল। লক্ষ্মী প্রায় ৪০ বছরের একটা চিকন পাতলা মহিলা, যার ত্বক উত্তরপ্রদেশের রোদে পড়া। সাবধানে প্লেটে পরোটা রাখছিল, তার ওপর মাখন লাগাচ্ছিল। আরজনবাবু, নিচে এসো, নাস্তা করো। লক্ষ্মীর ডাক ভেসে এলো, এক মায়ের মতো কোমল, যেন স্কুলের জন্য ছেলেকে জাগাচ্ছে। আসছি লক্ষ্মী বা। আরজনের গলা সিঁড়ি ভেঙে নামার পায়ের শব্দের সাথে নিচে এলো। হ্যাঁ, আরজন তাকে স্বাভাবিকভাবে আর আপন করে লক্ষ্মীমা বলতো। আরজনের আসল মা প্রিয়ার একটা রাস্তার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল যখন আরজন মাত্র ২ বছরের ছিল। তারপর থেকে লক্ষ্মী, যে প্রিয়ার সময় থেকেই পরিবারের সাথে কাজ করছিল, সেই বাচ্চার জন্য আয়া এবং আবেগের সহায় দুটোই হয়ে উঠেছিল। আরজন খেতে খেতে গতরাতের তার স্বপ্নের কথা চেঁচিয়ে বলছিল, লক্ষ্মীমা, আমি স্বপ্ন দেখলাম যে আমি আকাশে মেঘের সাথে খেলতে উঠছি। মেঘগুলো খুব নরম ছিল। ভালো, কিন্তু আগেই পরোটাটা শেষ করো, তারপর আরও উড়ো, ঠিক আছে? লক্ষ্মী হাসল, ধীরে ধীরে আরজনের চুলে হাত বুলিয়ে দিল। সেই মুহূর্তে কেউ ভাবেনি যে তাদের জীবন একটা ঝড়ে প্রবেশ করতে চলেছে। আরজনের বাবা শ্রী অজয় শর্মা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে এক বিখ্যাত ব্যবসায়ী ছিল। সফল, সুদর্শন, ভদ্র, কিন্তু এতটাই ঠান্ডা যে লোকে তাকে বিনা হৃদয়ের মানুষ বলতো। স্ত্রীর মৃত্যুর পর তিনি নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছিল। ছেলেকে লক্ষ্মীর দেখাশোনায় ছেড়ে দিয়েছিল। তিনি প্রতিদিন রাত 10টার পরেই বাড়ি ফিরত। অনেকবার আরজন ঘুমিয়ে পড়ত। সাহেব, আপনি এসে গেছেন। লক্ষ্মী ধীরে তার হাত থেকে ব্রিফকেস নিল, টেবিলে রাখতে লাগল। আরজন ঘুমিয়ে গেছে? জি, এই মাত্র ঘুমালো। আজ তার হালকা জ্বর ছিল। আমি তার বিছানার পাশে টেবিলে ওষুধ রেখে দিয়েছি। অজয় শর্মা ভ্রু কুচকাল। আবার জ্বর? গত সপ্তাহে তো ছিল। জি, আমারও একটু চিন্তা হচ্ছে। কাল হয়তো আবার চেকআপের জন্য নিয়ে যেতে হবে। অজয় শর্মা ধীরে মাথা নাড়ল, ইমেল চেক করার জন্য ফোন বের করল এবং চুপচাপ উপরে চলে গেল। বিশাল বাড়িতে শুধু তার শান্ত পায়ের শব্দ আর বারান্দার বাইরে টিমটিমে আলো বাকি থাকল। পরের দিন আরজনের এখনও জ্বর ছিল। এমনকি আন্তর্জাতিক কিন্ডারগার্টেনে দুপুরের ঘুমের সময় তার নাক থেকে রক্ত বের হয়ে গেল। টিচার ভয় পেয়ে ফোন করল। লক্ষ্মী বাড়ির পরিষ্কারের কাজ মাঝপথে ছেড়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছল। সে আরজনকে একটা নামকরা শিশু হাসপাতালে নিয়ে গেল, যেখানে আগেও তার সাধারণ চেকআপ হয়েছিল। এবার ডাক্তার অনেক বিশেষ টেস্টের অনুরোধ করল। 1 সপ্তাহ পর রেজাল্ট এলো। বিভাগীয় প্রধানের ঘরে, যেখানে অজয় শর্মা আর লক্ষ্মী ডায়াগনোসিস বোর্ডের সামনে বসেছিল। অজয় শর্মা তার বাহু জড়ো করে রেখেছিল। তার মুখ গম্ভীর, কিন্তু তবু শান্ত দেখা যাচ্ছিল। ডাক্তার, সোজাসুজি বলুন, অজয় শর্মা বলল। ডাক্তার একটা গভীর শ্বাস নিল, চশমা নাকের ওপর তুলল। আমাদের সন্দেহ হচ্ছে যে আরজনের একটা দুর্লভ জেনেটিক মেটাবলিক ডিসঅর্ডারের কারণে গুরুতর লিভার ফেলিয়ার হয়েছে। তবে নিশ্চিত হওয়ার জন্য আরও বোন ম্যারো বায়োপসি দরকার। ঘরের বাতাস হঠাৎ জমে গেল। লক্ষ্মী তার মুখ ঢেকে ফেলল, তার চোখ লাল হয়ে গেল। অজয় শর্মা একটু মাথা নিচু করল, কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রাখল এবং তারপর উঠে দাঁড়ালো। আমি তাকে বিদেশে নিয়ে যেতে চাই। আমরাও তাই পরামর্শ দেব। এটা একটা জটিল কেস। যদি পরিবার সক্ষম হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সফার করুন। 1 সপ্তাহ পর আরজন তার বাবার সাথে প্রথমে থাইল্যান্ড এবং তারপর সিঙ্গাপুর গেল। দামি হাসপাতালের দরজা খুলল আর আবার বন্ধ হলো, শুধু ঠান্ডা উত্তর। আমরা বেস্ট প্রোটোকল চেষ্টা করেছি, কিন্তু কোনো রেসপন্স নেই। 3 মাস একটা খারাপ স্বপ্নের মতো কেটে গেল। আরজন দিন দিন দুর্বল হয়ে গেল। সে আর বাড়ির বাগানে দৌড়ঝাঁপ করত না। তার ঘন চুল ঝরে পড়তে লাগল, তার ত্বক হলুদ হয়ে গেল। কিন্তু সে তবু হাসত, তবু জিজ্ঞাসা করত, পাপা, আমি কাল ঠিক হয়ে যাব তো? অজয় শর্মা কোনো উত্তর দিত না, শুধু ছেলের হাত আরও শক্ত করে ধরত। শেষমেশ মুম্বাইয়ের সেই শিশু হাসপাতালে একটা ফলো আপ চেকআপের সময় বিভাগীয় প্রধানের গলা ভারী হয়ে গেল।
আমাদের খুব দুঃখিত। আমরা সব কিছু চেষ্টা করেছি, কিন্তু আর্জনের এখন প্রায় 9 দিন বাকি আছে। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। লক্ষ্মী কেঁদে ফেলল। অজয় শর্মা উঠে দাঁড়িয়ে দেওয়ালে জোরে একটা ঘুষি মারল। তার শক্ত মুষ্টি থেকে রক্ত বের হতে লাগল। সেই রাতে মুম্বাইয়ের আকাশ নিস্তব্ধ ছিল, একটাও তারা ছিল না। আর্জুন বিছানায় শুয়েছিল, তার বড় বড় চোখ ছাদের দিকে তাকিয়েছিল। লক্ষ্মীমা, যদি আমি ঠিক না হই তাহলে কি আমি আমার মায়ের সাথে খেলতে যেতে পারবো? লক্ষ্মীর গলা আটকে গেল। হ্যাঁ বাবু, একদম, কিন্তু আমার বিশ্বাস তুমি ঠিক হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে। আমার কথা শোনো, ঠিক আছে? আর্জুন ঘিরে মাথা নাড়ল এবং তারপর চোখ বন্ধ করে ফিসফিস করল, তুমি আমার সাথে থেকো, কোথাও যেও না লক্ষ্মীমা। সেই বাচ্চার চোখে একটু চমক ফিরে এলো এবং তারপর সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। বাইরে অজয় শর্মা অর্ধখোলা দরজার পিছনে চুপচাপ দাঁড়িয়েছিল। তারা অনেক বছরের প্রথমবার এক ফোঁটা চোখের জল ফেললেন। মুম্বাইয়ে বসন্ত এসে গিয়েছিল। নরম আর গরম হাওয়া প্রত্যেক গলির কোণে ঢুকে পড়ছিল। কলোনিতে গাছগুলোতে নতুন কুঁড়ি ফুটতে শুরু করেছিল। মোগরার গন্ধ হাওয়ার সাথে ছড়িয়ে পড়ছিল। কিন্তু সেই বিলাসবহুল বাংলোয় কারোরই আর ঋতুর খেয়াল ছিল না। প্রতিদিন শুধু টিউব দিয়ে দেওয়া খাবার, ওষুধের প্রতিটি ফোঁটা, প্রতিটি টেস্টের রেজাল্ট আর অজয় শর্মা আর লক্ষ্মীর অস্থির চোখের চারপাশে ঘুরছিল। আর্জুন হাসপাতালের বিছানায় শুয়েছিল, এতটা অসুস্থ আর ছোট, যেন ভাঙা ডানাওয়ালা একটা নাদুসনুদিস পাখি। তার বড় বড় গোল চোখ এখন ঢলে গিয়েছিল, চারপাশে কালো দাগ। তার মধ্যে আর প্রিয় খেলনা নাড়ানোর শক্তি ছিল না, কিন্তু অদ্ভুতভাবে সেই বাচ্চা তবু হাসত। যখনই লক্ষ্মী তার হাত চাপত, কপালে ঠান্ডা কাপড় রাখত, আর্জুন হাসার চেষ্টা করত, যেন সে বড়দেরই সান্ত্বনা দিচ্ছে। শিশু হাসপাতাল তাদের দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছিল। অজয় শর্মা একটা প্রাইভেট ভিআইপি রুম ভাড়া নিয়েছিল, যেখানে এয়ার কন্ডিশনার, টিভি আর সেরা মেডিকেল যন্ত্র ছিল। প্রতিদিন তিনি ব্যাংকক, সিওল থেকে টোকিও পর্যন্ত আন্তর্জাতিক হাসপাতালে ডাক্তারদের ফোন করত। আর্জনের মেডিকেল ফাইল ইমেলে পাঠানো হতো, প্রিন্ট করে ফাইল করা হতো, কিন্তু সর্বত্র একই উত্তর: দুঃখিত, ব্যবহার করা প্রোটোকল সেরা, পেশেন্ট ট্রিটমেন্টের রেসপন্স দিচ্ছে না, লিভার ট্রান্সপ্লান্ট শেষ অপশন, কিন্তু পেশেন্টের কোনো ম্যাচিং আত্মীয় নেই, বাইরের দাতার সাকসেস রেট খুব কম। অজয় শর্মা ফোনে কিছু বলতো না, শুধু চোখ বন্ধ করে হাত শক্ত করে ধরত। যে আঙুলগুলো কোটি কোটি টাকার কন্ট্রাক্টে সই করেছিল, সেগুলো এখন বাঁচানো যাবে না এই 3 শব্দের সামনে অসহায় ছিল। সেই সন্ধ্যায় বিভাগীয় প্রধান তাদের আর লক্ষ্মীকে তার অফিসে আলাদা ডেকেছিল। টেবিলে একটা রিপোর্ট ছিল, যার ওপর লাল কালিতে লেখা ছিল টার্মিনাল স্টেজ, 10 দিনের কম জীবনের অনুমান। ডাক্তার গভীর শ্বাস নিল, কুর্সিতে পিছনে হেলল। তার গলা ধোয়ার মতো হালকা ছিল। আমরা আমাদের পুরো চেষ্টা করেছি, ঘাতক কোষগুলো খুব দ্রুত ছড়াচ্ছে, তার লিভার আর কিডনির কাজ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি প্যালিয়েটিভ কেয়ারও তাকে সর্বোচ্চ 9 দিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবে। কেউ কিছু বলল না। লক্ষ্মী তার মুখ হাতে ঢেকে ফেলল, তার শরীর কাঁপছিল। অজয় শর্মা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সে জিজ্ঞাসা করল, তার গলা রুক্ষ ছিল, যদি একটা ম্যাচিং লিভার পাওয়া যায়? ডাক্তার ধীরে মাথা নাড়ল। লিভার ট্রান্সপ্লান্ট আসার একটা রশ্মি খুলতে পারে, কিন্তু দাতাকে খুব বেশি ম্যাচ করতে হবে, প্রায় রক্তের সম্পর্ক। আপনার পরিবারে আর কেউ নেই তো? অজয় শর্মা উত্তর দিল না। স্ত্রীর মৃত্যু হয়ে গিয়েছে, বাবা মা চলে গিয়েছেন, একমাত্র ভাই যে বিদেশে বসত গিয়েছে, সে অনেক আগেই যোগাযোগ ছিন্ন করেছে। তাহলে ক্ষমা করবেন। অজয় শর্মা একটা শব্দ না বলে, কোনো ভাব না দেখিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু সবাই জানত যে সেই লোকটার হৃদয় ভিতর থেকে গলে যাচ্ছে। লক্ষ্মী টলটলে করে তার পিছনে গেল। সেই রাতে সে আর্জনের কাছে বসে পুরো রাত তার হাত ধরে রইল। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল, শুধু একটা অদ্ভুত দৃঢ়তায় ভরা চাহনি বাকি ছিল। পরের দিন আর্জুন সকাল সকাল জেগে উঠল। সূর্য ওঠার আগে সে তার পরিচিত হাতটা খুঁজে মাথা ঘোরালো এবং লক্ষ্মীকে কুর্সিতে ঘুমন্ত দেখে হাসল। লক্ষ্মীমা! সে চমকে উঠল, তাড়াতাড়ি বিছানার পাশে এলো। কেমন আছো বাবু, ব্যথা করছে? আর্জুন মাথা নাড়ল এবং ধীরে হাসল। আমি পাপাকে কাঁদতে দেখেছি। গত রাতে পাপা বারান্দায় বসেছিল, আমি তাকে চোখ মুছতে দেখেছি। লক্ষ্মীমা, পাপা তো কখনো কাঁদে না। লক্ষ্মীর গলা ভরে এলো, সে কিছু বলতে পারল না, শুধু ধীরে মাথা নাড়ল। আমি পাপাকে দুঃখিত করতে চাই না, আমি বাঁচতে চাই। আমি আবার স্কুল যেতে চাই, বন্ধুদের সাথে খেলতে চাই, আবার জন্মদিনের কেক কাটতে চাই। আর্জনের গলা ধীরে ধীরে কমে গেল, তার চোখে দুঃখ ছিল। কিন্তু আমার ভয় করছে যে আমি চিরকালের জন্য ঘুমিয়ে পড়ব। দুপুরে যখন অজয় শর্মা কাজের জন্য সাময়িকভাবে হাসপাতাল থেকে বাইরে গেল, লক্ষ্মী চুপচাপ ডাক্তারের কাছে লিভার দানের জন্য ম্যাচ টেস্টের অনুমতি চাইল। নার্স অবাক হয়ে তাকে দেখল।
আপনি তো কাজের মহিলা। জি, কিন্তু আমি তাকে 2 বছর ধরে মানুষ করেছি। আমি জানি আমি রক্তের আত্মীয় নই, কিন্তু চেষ্টা করে দেখায় কি ক্ষতি। টেস্ট চুপচাপ করা হলো। 3 দিন পর রেজাল্ট লিভার বিভাগে পাঠানো হলো। ম্যাচিন লেফট লিভার লোব দানের জন্য স্ট্যান্ডার্ডে পাশ করল। যুবক ডাক্তারের চোখ গোল হয়ে গেল। আপনি একটা দুর্লভ কেস, রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও এতটা ম্যাচ। লক্ষ্মী হাসল। হয়তো ভগবানের কৃপা। ডাক্তার দ্বিধা করল। কিন্তু আপনি কি ঝুঁকিগুলো জানেন? আপনার বয়স 40-এর ওপর, আপনার শারীরিক অবস্থা ভালো নয়। লিভার কাটার সার্জারি মারাত্মক হতে পারে, বিশেষ করে আপনার মতো কারোর যার সার্জারির অভ্যস্ত নয়। আমি জানি। তাহলে আপনি এটা কেন করতে চান? লক্ষ্মী কাচের জানালা দিয়ে বাইরে তাকালো, যেখানে সূর্যের আলো মাটিতে লম্বা ধারায় পড়ছিল। কারণ সেই বাচ্চা আমাকে মা বলে। সেই সন্ধ্যায় লক্ষ্মী একটা পাতলা ফাইল নিয়ে অজয় শর্মায়ের ঘরে এলো। অজয় সাহেব, আমার কিছু বলার আছে। অজয় শর্মা কোম্পানির ফাইল পড়ছিল। এক নজর তাকিয়ে আবার দস্তাবেজ বন্ধ করল। কি ব্যাপার? আমি আর্জনকে বিদেশে নিয়ে যেতে চাই। সিঙ্গাপুরে একটা মেডিকেল অর্গানাইজেশন পেয়েছি। তারা লিভার ট্রান্সপ্ল্যান্টের কেসটা নিতে রাজি। আমি দাতা হতে পারি। অজয় শর্মায়ের চোখ ফেটে গেল। কি? তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমার কি মনে হয় এটা কোনো টিভি সিরিয়াল? না, আমি শুধু চাই সে বাঁচুক। তুমি কে হও আমার পরিবারের সিদ্ধান্ত নেবে? তুমি একটা কাজের মহিলা, তোমার কোনো অধিকার নেই। কথা শেষ হয়ে গেল। লক্ষ্মী চুপ করে রইল এবং তারপর ধীরে পকেট থেকে একটা কাগজ বের করল। এটা মেডিকেল কেয়ারের জন্য একটা টেম্পোরারি পাওয়ার অফ অ্যাটর্নি। আপনি যদি এতে সই করেন, তাহলে আমি কাগজের কাজ, ভিসার ব্যবস্থা করতে পারি এবং আর্জনকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে পারি। না হলে আমিও অসহায়। অজয় শর্মা সেই কাগজটাকে ঘুরিয়ে দেখল। 2 মিনিট কেউ কিছু বলল না এবং তারপর সেটাকে 2 টুকরো করে ফেলে দিল। এর দরকার নেই, আমি নিজে সামলাবো। লক্ষ্মী মাথা নিচু করল। তার গলা কাঁপছিল। আপনি টাকার ব্যবস্থা করতে পারেন, কিন্তু আমার ছাড়া কে তাকে তার লিভার দিতে রাজি হবে? রাতে লক্ষ্মী হাসপাতালের ঘরে একটা ফোল্ডিং বেডে বসে ঘুমন্ত আর্জনকে দেখছিল। তার পাশে একটা ছোট সুটকেস ছিল, যার মধ্যে তার পাসপোর্ট, টেস্ট রিপোর্ট আর একটা হাতে লেখা চিঠি ছিল, যেটা সে রেখে যাবে যদি কিছু হয়ে যায়। সেই চিঠিতে শুধু একটা শেষ লাইন ছিল, যদি আমি হুঁশে না ফিরি, তাহলে দয়া করে সেই বাচ্চাকে বলো যে আমি তাকে রক্তের চেয়েও বেশি ভালোবাসতাম। হলুদ ম্লাল্য আলো তার চোখে পড়ছিল। চোখের জল ছিল না, শুধু দৃঢ় সংকল্প ছিল। কাল জীবন ফিরে পাওয়ার যাত্রা শুরু হবে। 6 তারিখ বেশিরভাগ মানুষের জন্য সাধারণ দিন, কিন্তু আর্জনের জন্মদিন ছিল। পুরো 6 বছরের বাচ্চাটা বন্ধুদের গানের মাঝে মোমবাতি নিভিয়ে দেওয়ার কথা ছিল এবং আন্তর্জাতিক কিন্ডারগার্ডেনে ঘুরে বেড়ানোর কথা ছিল এবং রঙিন রিবনে মোড়া উপহার খোলার কথা ছিল। কিন্তু তার বদলে সে হাসপাতালের ঘরে শুয়েছিল, একটা ফুলের মতো নিস্তব্ধ, যেন বন্ধুদের হাতে ধরা বুকে ফুটতে ফুটতে শুকিয়ে গিয়েছে। মুম্বাইতে হালকা বৃষ্টি হচ্ছিল। ধোঁয়ার একটা পাতলা স্তর শহরকে বাদামি রঙের পর্দায় ঢেকে দিয়েছিল। হাসপাতালের ঘরে আর্জন অজ্ঞান হয়ে পড়েছিল। রাতভর তীব্র জ্বরের সত্ত্বেও সে লক্ষ্মীর কাছে জিজ্ঞাসা করেছিল, আজ কি কেউ আমার জন্মদিনে আসবে? লক্ষ্মী তৎক্ষণাৎ উত্তর দিল না, শুধু ধীরে তার ঘাম মুছল এবং ফিসফিস করল। অপেক্ষা করো, লক্ষ্মী মায়ের কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজ চুপচাপ এবং সময়ের বিরুদ্ধে দৌড়ে তৈরি হচ্ছিল। সকাল থেকেই লক্ষ্মী একের পর এক ফোন করছিল। প্রথম কল আর্জনের ক্লাস টিচার প্রিয়া ম্যামকে, তারপর কয়েকজন পরিচিত বাবা মাকে, তারপর একটা ইভেন্ট অর্গানাইজারকে যাকে সে আর্জনকে জন্মদিনের পার্টিতে নিয়ে যাওয়ার সময় চিনেছিল। হাসপাতালে কিভাবে আয়োজন করবেন সবাই অবাক হয়েছিল। শুধু কয়েকটা বেলুন, একটা ছোট কেক আর কয়েকটা বাচ্চা দরকার, বাকিটা আমি দেখে নেব। দুপুরের কাছাকাছি একটা দল চুপচাপ হাসপাতালে এলো। 10টা হাতি আর বাঁদর আকৃতির বেলুন নিয়ে, 7টা জন্মদিনের টুপি আর একটা তারা আকৃতির ছোট ক্রিম কেক নিয়ে। লক্ষ্মী আগেই নার্স আর গার্ডদের সাথে কথা বলে 3য় তলার সাধারণ হলে সাজানোর অনুমতি নিয়েছিল, যেখানে আত্মীয়দের জন্য একটা অস্থায়ী বসার জায়গা ছিল। একটা টেবিল সাদা টেবিল ক্লথ দিয়ে ঢাকা হলো এবং রঙিন কাগজে সাজানো হলো, যা লক্ষ্মী পুরো রাত ভাঁজ করেছিল। টেবিলে একটা সাধারণ কিন্তু সুন্দর জন্মদিনের কেক ছিল, সাদা ক্রিম, কয়েকটা লাল চেরি আর একটা বড় মোমবাতি যার আকৃতি 6 নম্বরের। প্রায় 3টের দিকে প্রিয়া ম্যাম আর্জনের 4 সেরা বন্ধু কবির, অনন্যা, হর্ষ আর ছোট রিনাকে নিয়ে এলো। প্রত্যেক বাচ্চার হাতে একটা ছোট উপহার ছিল, যা তাদের বাবা মা তাড়াহুড়ো করে তৈরি করেছিল। লক্ষ্মী ঘরে গিয়ে আর্জনের কানে ফিসফিস করল, আর্জন, তুমি কেমন ফিল করছো? আর্জন ক্লান্তভাবে চোখ খুলল। তার ঠোঁট ফ্যাকাশে ছিল, কিন্তু তবু হাসার চেষ্টা করল। আজ আমি আমার মায়ের স্বপ্ন দেখেছি। মা হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। মা বলেছে আমাকে একটা সারপ্রাইজ গিফট পাবো। তাহলে ওঠো, লক্ষ্মী মায়ের কাছে তোমার স্বপ্নের চেয়েও বড় সারপ্রাইজ আছে।
লক্ষ্মী আর্জনকে একটা ছোট হুইল চেয়ারে বসিয়ে করিডোরে নিয়ে গেল। সে এতটাই চিকন হয়ে গিয়েছিল যে হাসপাতালের গাউন ঢিলে লাগছিল। তার হাত পা শুকনো ডালের মতো পাতলা ছিল, কিন্তু করিডোরে ঠেলে নিয়ে যেতেই আর্জন চমকে উঠল। বেলুনের একটা শাড়ি হাওয়ায় দোলছিল, জন্মদিন মুবারকের গান গেয়ে উঠল। প্রিয়া ম্যাম কেক নিয়ে সামনে এলো। বাচ্চারা দৌড়ে আর্জনকে জড়িয়ে ধরতে লাগলো এবং চেঁচিয়ে জিজ্ঞাসা করতে লাগলো। বাচ্চাটা লক্ষ্মীর কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল। আমার মনে হয়েছিল এবার জন্মদিনে কেউ আসবে না। এসেছে তো, আর এটা হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জন্মদিন। অজয় শর্মাও সেখানে ছিল। করিডোরের এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল, ভিড়ে মিশল না, কিন্তু তার চোখ অদ্ভুতভাবে নরম ছিল। এটা প্রথমবার যখন সে তার ছেলেকে মাসখানেক পর পুরোপুরি হাসতে দেখল। মোমবাতি নিভিয়ে দাও, প্রিয়া ম্যাম বলল, আর সব বাচ্চা তালি বাজাতে লাগল। 6 নম্বরের মোমবাতি টিমটিম করছিল। আর্জন চোখ বন্ধ করল এবং মনে একটা ইচ্ছা করল। কেউ জানে না সে কি বলেছিল, কিন্তু সে চোখ খুলল এবং সোজা তার বাবাকে দেখল। পাপা, আমি বাঁচতে চাই। পাপা, আমাকে বাঁচতে দাও। অজয় শর্মা স্তব্ধ হয়ে গেল। সে মাথা নাড়ল। প্রথমবার তার ছেলের সামনে তার চোখ থেকে জল পড়ল। আমি সব করব, সব কিছু। সেই সন্ধ্যায় অজয় শর্মার লক্ষ্মী হাসপাতালের ক্যান্টিনে মুখোমুখি বসেছিল। তাদের হাতে কফির কাপ ঠান্ডা হয়ে যাচ্ছিল। লক্ষ্মীর হাতে একটা পাতলা ফাইল ছিল। আমি প্রি অপারেটিভ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। যদি আমরা ট্রান্সপ্ল্যান্ট করাতে চাই তাহলে পরের 3 দিনের মধ্যে হাসপাতালে ট্রান্সফার করতে হবে। তুমি নিশ্চিত? তুমি বাঁচতে পারবে না। লক্ষ্মী তাকে দেখল। তার চোখ দৃঢ় ছিল। আপনি একবার আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কে হই আপনার পরিবারের সিদ্ধান্ত নেবে। আমার কোনো অধিকার নেই, ঠিক, কিন্তু সেই বাচ্চা আমাকে মা বলে। আমি তাকে মরতে দেখতে পারি না। অজয় শর্মা মাথা নিচু করল এবং অনেকক্ষণ চুপ করে রইল। আমি তৈরি করে নিয়েছি, সে বলল। ভিসা, হাসপাতালের খরচ, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল তাকে নেবে, কিন্তু আমাকে আমার ভাইয়ের কাছ থেকে লিগালি লিভার ডানের কনফার্মেশন করাতে হবে। তুমি আত্মীয় নাও। সে কি সাহায্য করতে রাজি হয়েছে? এখনও না, কিন্তু আমি যে কোনো মূল্যে তাকে রাজি করাবো। পরের সকালে অজয় শর্মা কানাডায় তার ভাইকে ভিডিও কল করল। অর্জুন। 2 ভাই মা বাবার মৃত্যুর পর উত্তরাধিকারের ঝগড়ায় অনেক বছর আলাদা ছিল। এবার অজয় শর্মা ক্ষমা দিয়ে শুরু করল না, বরং একটা ছবি দিয়ে শুরু করল। অর্জুনের মোমবাতি নিভানোর ছবি, চিকন পাতলা কিন্তু তবু হাসছে। তারপর মেডিকেল রেকর্ডের ছবি এবং শেষে লক্ষ্মীর টেস্ট রিপোর্ট। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? শুধু অর্গ্যান ডোনেশনের কাগজে তোমার নাম দিতে হবে, প্রসিডিওর ফলো করতে হবে, দাতা সে হবে। পুরনো কথা ছেড়ে দে। আমার ছেলের চেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে কিছু নেই। অর্জুন চুপ করে রইল এবং তারপর গভীর শ্বাস নিল। আমি সাহায্য করতে ভারতে আসছি। লক্ষ্মী সার্জারির জন্য তার শারীরিক অবস্থা তৈরি করার প্রক্রিয়া শুরু করল। তাকে ড্রিপ দেওয়া হলো, ভিটামিন দেওয়া হলো, লিভার, হার্ট, ফুসফুসের অনেক টেস্ট করা হলো। এদিকে আর্জনের ইন্টেন্সিভ কেয়ার চলছিল। রক্ত দেওয়া হচ্ছিল, ইনসেকশন থেকে বাঁচানো হচ্ছিল। সিঙ্গাপুর যাওয়ার একদিন আগে আর্জুন লক্ষ্মীকে জিজ্ঞাসা করল, লক্ষ্মীমা, আমি ডাক্তারকে বলতে শুনেছি আমাকে বাঁচার জন্য লিভার ট্রান্সপ্ল্যান্ট দরকার। আপনি যদি আমাকে দেন তাহলে কি আপনার ব্যথা হবে? লক্ষ্মী হাসল। না বাবু, আমি তোকে শুধু আমার একটা আলোর অংশ দিচ্ছি, তারপর তুই পুরো আকাশকে আলোকিত করে রাখবে। আর্জুন তার হাত বাড়িয়ে ধীরে তার গাল ছুঁল। যদি আমি ঠিক হয়ে যাই তাহলে আমি আবার স্কুল যাব, আমি ডাক্তার হব, আমি লক্ষ্মীমাকে বাঁচাবো, ঠিক আছে? তাহলে তোমাকে চেষ্টা করতে হবে, কারণ লক্ষ্মীমা সেই কিস্তি ফিরিয়ে নেওয়ার অপেক্ষায় আছে। দুজনেই হাসল, চোখের জল ভরা হাসি। উড়ানের আগের রাতে অজয় শর্মা একটা হাতে লেখা চিঠি লিখছিল। প্রায় 10 বছর পর তার মৃত স্ত্রীকে প্রথম চিঠি। প্রিয়া, আমি কখনো ঠান্ডা মানুষ ছিলাম, কিন্তু আজ আমি বুঝেছি সব হারানোর ভয় কী। আর্জুন তোর প্রাণ ছিল, এখন সে আমার প্রাণ। আর লক্ষ্মী, সে শুধু একটা কাজের মেয়ে নয়, সে আমাদের ছেলের মা এবং সে তাকে আরেকটা জীবন দিচ্ছে। যদি কাল আর্জুন বেঁচে যায় তাহলে আমি অন্যভাবে বাঁচব, আমি শপথ করছি। সে চিঠি ভাঁজ করল। বারান্দার বাইরের হাওয়া হালকা ছিল, যার মধ্যে মুগরার হালকা গন্ধ ছিল। সে আকাশের দিকে তাকালো এবং মনে হলো তার হৃদয় শান্ত হয়ে গেছে। একটা জন্মদিন, একটা ইচ্ছে, একটা জীবন যা একজন এমন মানুষের ভালোবাসার ত্যাগে বদলে যেতে চলেছে যার রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু যে রক্তের সম্পর্কের চেয়েও বেশি ভালোবাসত। আর এই যাত্রা এইমাত্র শুরু হয়েছিল। সকাল সকাল মুম্বাইয়ের ওপর ধোঁয়ার একটা পাতলা স্তর ছিল। হাসপাতালের প্রত্যেক জানালা থেকে ঠান্ডা হাওয়া আসছিল। ছোট ঘরে লক্ষ্মী টেবিলের সামনে চুপচাপ বসেছিল। হাতের লিভার টেস্টের রেজাল্ট ছিল, যা ডাক্তার গত সন্ধ্যায় দিয়েছিল। মোটা অক্ষরে লেখা, উচ্চ ম্যাচ, লেফট লিভার লোবের অংশ দানের জন্য উপযুক্ত। শব্দগুলো তার হৃদয়ের ধুকপুকানি বাড়িয়ে দিল। বাইরে আর্জন এখনও ঘুমাচ্ছিল। তার মুখ ফ্যাকাশে কিন্তু শান্ত ছিল। সে হাসল, ধীরে ফিসফিস করল, যেন নিজেকে বলছে, ভগবান শুনেছেন বাবু। গত কয়েকদিন সে প্রায় ঘুমায়নি। যখনই আর্জন স্বপ্নে ধীরে ডাকত, সে জেগে উঠত। তার হাত শক্ত করে ধরত।
তার মনে শুধু একটা ছবি ছিল, আরজনের, যে আগের মতো স্কুলের মাঠে সুস্থ এবং দৌড়ঝপ করছে। সে কখনো ভাবেনি যে একদিন সেই বাচ্চার জন্য একটা চমৎকারের প্রার্থনা করতে তার নিজের জীবন ঝুঁকিতে ফেলতে হবে, যার মধ্যে তার এক ফোঁটাও রক্ত ছিল না। কিন্তু হয়তো ভালোবাসা প্রমাণ করতে জন্ম সার্টিফিকেটের দরকার হয় না। সেই সকালে অজয় শর্মা ক্লান্ত মুখে হাসপাতালে এলো। গতকাল থেকে একই স্যুট পরেছিল, টাই ডিলে ছিল, চোখ ক্লান্ত ছিল। তাকে জানা ছিল না যে লক্ষ্মী রাতে কি করেছে। না সে এটাও আজ করতে পারেনি যে সে এইমাত্র স্বেচ্ছায় লিভার দানের ফর্মে সই করেছে, যার বিরুদ্ধে সে একবার কঠিন বিরোধিতা করেছিল। অজয় সাহেব, ডাক্তার শর্মা আপনার সাথে কনফারেন্স রুমে দেখা করতে চান। লক্ষ্মী ধীরে বলল। সে তাকে না দেখে ধীরে মাথা নেড়ে চলে গেল। কনফারেন্স রুমে ডাক্তার শর্মা তার সামনে একটা ফাইল রাখল। তার গলা গম্ভীর ছিল। আমরা এইমাত্র লক্ষ্মীর টেস্টের রেজাল্ট পেয়েছি। সে বর্তমানে একমাত্র ব্যক্তি যে আরজনকে লিভার দান করতে পারে। যদিও ভারতীয় আইন শুধু সোজা আত্মীয় বা বিবাহিত জোড়ার মধ্যে ট্রান্সপ্ল্যান্টের অনুমতি দেয়, তাই আমাদের আপনার কনফার্মেশন দরকার যে দাতা পরিবারের সদস্য। অজয় শর্মা সোজা ডাক্তারকে দেখল। কোনো এক্সেপশন হতে পারে না? ডাক্তার মাথা নাড়ল। দুঃখিত, যদিও এটা বিশেষ কেস, আমরা নিয়ম ভাঙতে পারি না। আমরা একটা বিদেশি মেডিকেল অর্গানাইজেশনের মাধ্যমে কাগজের কাজ করার একটা উপায় খুঁজতে পারি, কিন্তু সময় লাগবে। সময়? সে তেতো হাসল। আমার ছেলের কাছে শুধু কয়েকদিন বাকি। ঘর থেকে বেরিয়ে অজয় শর্মা করিডোরে লক্ষ্মীকে অপেক্ষা করতে দেখল। তার চোখ এখনও কোমল ছিল, কিন্তু তাতে এমন কিছু ছিল যা তাকে অস্বস্তিতে ফেলছিল, একটা অটুট দৃঢ়তা। তুমি এটা কি করছো? সে কঠোর গলায় বলল। তুমি কি মিথ্যে বলে তাকে বাঁচাতে চাও? তোমার কি মনে হয় কারো জীবন মজা? না, কিন্তু যদি আমরা এটা না করি তাহলে সে মরে যাবে। তার গলা কাঁপছিল, কিন্তু সে পিছু হটল না। আপনার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, কিন্তু আপনি আপনার ছেলের জন্য লিভার কিনতে পারেন না। আর আমি তাকে আমার একটা অংশ দিতে পারি, শুধু আপনার রাজি হওয়া দরকার। অজয় শর্মা অনেকক্ষণ চুপ করে রইল। তার চোখে আর রাগ ছিল না, শুধু ক্লান্তি ছিল। তুমি কি জানো যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? যদি তুমি মরে যাও তাহলে আমি আমার ছেলেকে কি বলবো? কিছু বলার দরকার নেই। সে তাকে দেখল। তার গলা হাওয়ার মতো হালকা ছিল। শুধু বলো যে কেউ ছিল যে তাকে শেষ পর্যন্ত ভালোবাসত। অজয় শর্মা ঘুরে দাঁড়াল। সে সেই চাহনি সহ্য করতে পারল না। একজন এমন মানুষের চাহনি যে কোনো পরিচয় ছাড়াই ত্যাগ করতে প্রস্তুত ছিল। সেই দুপুরে অজয় শর্মা মেডিকেল রেকর্ড রুমে সেই আইনজীবীর সাথে দেখা করতে গেল, যাকে অজয় শর্মায়ের ভাই অর্জুন সাজেস্ট করেছিল। মধ্যবয়সী লোকটা তাকে প্রশংসা আর চিন্তার মিশ্রভাবে দেখল। আমি অজয় সাহেদের দ্বারা মেডিকেল কেয়ারের টেম্পোরারি পাওয়ার অফ অ্যাটর্নিতে সই করিয়ে প্রক্রিয়াটা বৈধ করতে আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু আপনি বুঝছেন তো, যদি কোনো সমস্যা হয় তাহলে হাসপাতাল থেকে কোনো দায়িত্ব চাওয়ার আইনি অধিকার আপনার থাকবে না। জি, আমি বুঝি, শুধু তাকে বাঁচাতে হবে। আইনজীবী মাথা নাড়ল। আমি অনেককে তাদের আত্মীয়দের অর্গান দান করতে দেখেছি, কিন্তু আপনার মতো কাউকে নিজের জীবন ঝুঁকিতে ফেলতে কখনো দেখিনি। সেই বাচ্চা আমার রক্ত নয়, কিন্তু সে আমার পরিবার। আমি নিশ্চিত আপনি এই ভাবনাটা বুঝবেন। যখন সে সই করল তখন তার হাত কাঁপছিল, কিন্তু তার চোখে একটা নতুন চমক ছিল। সে জানত যে এই কাগজ দিয়ে সে আইনিভাবে আরজনের সাথে ভারত ছেড়ে যেতে পারবে। একটা দুর্বল সুযোগ, কিন্তু একমাত্র। সন্ধ্যায় সে হাসপাতালের ঘরে ফিরল। দেখল আরজন পেন্সিলে ছবি আঁকছে। সাদা কাগজে 3 জনের ছবি, একটা লম্বা লোক, একটা মহিলা যার চুল পেছনে বাঁধা, আর একটা হাসতে থাকা ছেলে। ছবির নিচে আরজন টেরি মেকে হাতের লেখায় লিখেছে, আমাদের বাড়ি। লক্ষ্মী একটু থমকে গেল। তার গলা ভরে এলো। খুব সুন্দর বাবু, আমি এটা সবসময় রাখব। আমি এটা আপনার জন্য বানিয়েছি। কাল আমি আমার মাকেও আঁকবো যাতে আপনি দুঃখ না করেন। সে ছবিটা ভাঁজ করে পকেটে রেখে দিল। সেই রাতে সে আর একটা চিঠি লিখল, তা ভাঁজ করে আরজনের মেডিকেল ফাইলে রেখে দিল। যদি আমি হুঁশে না ফিরি তাহলে দয়া করে সেই বাচ্চাকে বলো যে আমি তাকে রক্তের চেয়েও বেশি ভালোবাসতাম। যদি আরজন বেঁচে যায় তাহলে দয়া করে তাকে বড় হতে, হাসতে, স্কুল যেতে সুযোগ দিন। আর যদি আমরা দুজনেই না বাঁচি তাহলে দয়া করে আমাকে দোষ দেবেন না। আমি আমার চয়েস করে নিয়েছি। পরের সকালে অজয় শর্মাকে ডাক্তার বর্মার ফোন এলো, যে সিঙ্গাপুরে কাজ করতেন এবং তার এক পুরনো বন্ধু এবং একটা আন্তর্জাতিক হিউম্যানিটেরিয়ান মেডিকেল ফাউন্ডেশনের অর্গান ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রামের প্রধানও ছিলেন। অজয়, ফাইল পেয়েছি। আমরা এই কেসটা নিতে রাজি। ভারতীয় মেডিকেল অথরিটি তোমার মেডিকেল কেয়ারের পাওয়ার অফ অ্যাটর্নিতের কনফার্মেশন পাঠিয়েছে। মা আর ছেলে পরের 2 দিনের মধ্যে এখানে আসতে পারে। অজয় শর্মা ফোন শক্ত করে ধরল। ধন্যবাদ বর্মা, কিন্তু তোমার বুঝতে হবে এই কেসের রিস্ক খুব বেশি। দাতার বয়স বেশি, শারীরিক অবস্থা দুর্বল, মৃত্যুর হার 30% পর্যন্ত হতে পারে। তুমি প্রস্তুত? অজয় শর্মার গলা আটকে গেল। আমি কোনো কিছুর জন্য প্রস্তুত নই, কিন্তু যদি এটাই একমাত্র উপায় হয় তাহলে আমাকে বিশ্বাস করতে হবে।
সেই দুপুরে অজয় শর্মা হাসপাতালের ঘরে ঢুকল। লক্ষ্মী আরজনকে ডালিয়া খাওয়াচ্ছিল। মাহল শান্ত ছিল, শুধু চামচের বাটি থেকে ধাক্কা খাওয়ার হালকা শব্দ। তৈরি হয়ে নাও, তোমরা দুজনে কাল সকালে সিঙ্গাপুরের ফ্লাইট ধরবে, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। লক্ষ্মী উপরে তাকালো। আপনি রাজি হয়ে গেছেন? রাজি নয়, আমি হার মেনেছি। সে গভীর শ্বাস নিল। আমি সেই মানুষকে থামাতে পারি না যে আমার ছেলেকে বাঁচাতে মরতে প্রস্তুত। আরজন ধীরে হাসল। মাসুমিয়ত থেকে জিজ্ঞাসা করল, পাপা আমরা কি ছুটিতে যাচ্ছি? অজয় শর্মা তার ছেলের পাশে বসল, তার মাথায় হাত বুলিয়ে দিল। হ্যাঁ, একটা খুব সুন্দর জায়গায় চিকিৎসার জন্য যাচ্ছি। সেখানে সমুদ্র আছে? হ্যাঁ। তাহলে আমি সমুদ্র দেখতে চাই। লক্ষ্মী মা বলে সমুদ্র আকাশের মতো নীল। লক্ষ্মী তার চোখের জল লোকাতে মুখ ফিরিয়ে নিল। ভারতের শেষ রাতে লক্ষ্মী তার জিনিসপত্র প্যাক করল। শুধু কয়েকটা কাপড়, আরজনের কয়েকটা খেলনা, একটা ওষুধের বাক্স আর আরজনের আঁকা 3 জনের পরিবারের সেই ছবি। করিডোরের বাইরে অজয় শর্মা দরজার ফাঁক দিয়ে দেখছিল। দেখল সে আরজনের জন্য কম্বল ঠিক করছে এবং তারপর চুপচাপ বিছানার ধারে মাথা ঢেকিয়ে বসে পড়ল। সে ভিতরে এলো, ধীরে বলল, কাল তাড়াতাড়ি যেতে হবে। অর্জন হাসপাতালে ভর্তির প্রক্রিয়ায় সাহায্য করতে সেখানে পৌঁছে গিয়েছে। জি। এক মুহূর্তের নীরবতা। অজয় শর্মা তাকে দেখল, তার গলা গভীর হয়ে গেল। লক্ষ্মী, যদি কিছু হয়ে যায় তাহলে তুমি চাও আমি সেই বাচ্চাকে কি বলি? সে তাকে দেখল, তার চোখ শান্ত ছিল, যেন সে সবকিছু ছেড়ে দিয়েছে। বলো যে লক্ষ্মীমা রাজি ছিল এবং লক্ষ্মীমা তার প্রতিশ্রুতি রেখেছে। তারপর সে ঘুরল এবং আলো নিভিয়ে দিল। অন্ধকারে অজয় শর্মা অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তার ছেলের দুর্বল শ্বাস আর সেই মহিলার ক্লান্ত শ্বাস শুনতে শুনতে যে নিজের জীবন দাঁড়িয়ে রাখার প্রস্তুতি নিচ্ছে। বাইরে ধোঁয়া ধীরে ধীরে সরছিল। ভোর হতে চলেছে, একটা নতুন দিন, যা একটা চমৎকার ঘটার আগের শেষ দিনও হতে পারে। বিশেষ অ্যাম্বুলেন্স সকাল 4টে মুম্বাই এয়ারপোর্টের গেটে থামল। এখনও অন্ধকার ছিল, চারপাশে ঘন কুয়াশা। একটা মেডিকেল টিম পেশেন্টকে বিশেষ স্ট্রেচারে করে প্লেনে তোলার জন্য প্রস্তুত ছিল। আরজনকে একটা পাতলা কম্বলে মোড়ানো হয়েছিল এবং সে লক্ষ্মীর কোলে চুপচাপ শুয়েছিল। সে কাঁদেনি, শুধু চুপচাপ রাস্তার আলোগুলো দেখছিল। তার চমকদার চোখে আকাশের শেষ তারাগুলো প্রতিফলিত হচ্ছিল। পাশে অজয় শর্মা একটা গাড়ি থেকে নামল। তার এখনও স্যুট পরা ছিল, কিন্তু টাই বাঁধেনি। তার চোখ অনেক রাতের ঘুমের অভাবে ক্লান্ত ছিল। তার হাতে একটা চামড়ার ব্রিফকেস ছিল, যার মধ্যে সব মেডিকেল রেকর্ড, আইনি দস্তাবেজ, প্লেনের টিকিট, ভিসা আর সেই হাতে লেখা চিঠি ছিল যা সে গত রাতে তার স্ত্রীকে লিখেছিল। লক্ষ্মী, সব ঠিক আছে। আমি ডাক্তার বর্মার সাথে যোগাযোগ করেছি। মাউন্ট এলিজাবেথ হাসপাতাল নামার সাথে সাথে তাদের ভর্তি করে নেবে। অর্জন আগেই আইনি ফর্ম্যালিটি শেষ করতে সেখানে পৌঁছে গিয়েছে। জি। এক মুহূর্তের নীরবতা। অজয় শর্মা তাকে দেখল, তার ঠোঁট চেপে ধীরে তার হাত আরজনের কপালে রাখল। তুমি শিগগিরই সমুদ্র দেখবে, মনে আছে? আরজন দুর্বলভাবে হাসল। লক্ষ্মীমা, আমার জন্য সানগ্লাস আনতে ভুলো না। আমি চোখ ধাজানো ছাড়া সমুদ্র দেখতে চাই। লক্ষ্মী ধীরে হাসল। তার হ্যান্ডব্যাগ থেকে বাচ্চাদের একটা লাল প্লাস্টিকের চশমা বের করল। এই তো তোমার সুপারম্যান চশমা। ছেলেটা মাথা নাড়ল, তার চোখ ঘুমে ভরা ছিল, যেন সে তার শেষ খুশিটা গুছিয়ে রাখছে। ফ্লাইট সকাল 6:25-এ রওনা হলো। একটা বিজনেস ক্লাস কেবিনকে বিশেষ মেডিকেল কেবিনে বদলে দেওয়া হয়েছিল, যার মধ্যে একজন ভারতীয় ডাক্তার সাথে ছিল। অক্সিজেন সাপোর্ট যন্ত্র, আইভি ড্রিপ আর গুরুত্বপূর্ণ সাইন মনিটরিংয়ের যন্ত্র ছিল। আরজন লক্ষ্মীর পাশে মাঝের কেবিনে শুয়েছিল আর অজয় শর্মা বাইরের সিটে বসেছিল। তার চোখ মেডিকেল মনিটরে টিমটিমে সাইনে আটকে ছিল। ফ্লাইটের সময় কেউ বেশি কথা বলে না। ইঞ্জিনের গর্জন সময় দ্রুত কেটে যাওয়ার মতো লাগছিল। 3 ঘন্টার ফ্লাইট নীরবতায় কেটে গেল, শুধু গুরুত্বপূর্ণ সাইনের মনিটরের নিয়মিত বিপ আর সেই বাচ্চার ধীর শ্বাস। হঠাৎ আরজন করবট নিল এবং লক্ষ্মীর হাত ধরল। লক্ষ্মীমা, যদি আমি না বাঁচি তাহলে আপনি দুঃখ করবেন না। লক্ষ্মীর হাত কেঁপে উঠল। সে নিচে ঝুঁকে তার গাল তার হাতে রাখল। না বাবু, তুমি বেঁচে যাবে। লক্ষ্মীমা প্রতিশ্রুতি করেছে, তাই লক্ষ্মীমাকেও বাঁচতে হবে। অজয় শর্মা ঘুরল এবং দুজনকে দেখল। তার চোখ লাল ছিল। প্রথমবার তাকে বোঝা গেল যে সম্পর্ক রক্তে নয়, হৃদয়ে মাপা হয়। সকাল 11টায় প্লেন চ্যাঙ্গি এয়ারপোর্টে নামল। সিঙ্গাপুরে আবহাওয়া সুন্দর ছিল। আকাশ সেই নীল রঙের ছিল যা আরজনের খুব পছন্দ ছিল। একটা আন্তর্জাতিক অ্যাম্বুলেন্স টিম আগেই অপেক্ষা করছিল। অ্যাম্বুলেন্স প্রায়োরিটি লেনে দ্রুত ছুটল। পরিষ্কার রাস্তা দিয়ে সোজা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পৌঁছল। লিভার ট্রান্সপ্লান্ট বিভাগ 12 তলায় ছিল, যেখানে ডাক্তার বর্মা, যিনি অজয় শর্মার কলেজের দিনের বেস্ট বন্ধু ছিলেন, তাদের চিন্তিত চোখে স্বাগত জানালো। বাচ্চার অবস্থা গ্রহণযোগ্য সীমার মধ্যে, কিন্তু এটা বেশিক্ষণ চলবে না। লক্ষ্মীকে কাল সকালে প্রি অপারেটিভ রুমে 12 ঘন্টা এবং মনিটরিংয়ে রাখা হবে। আমরা সবকিছু যত তাড়াতাড়ি সম্ভব করব। অজয় শর্মা মাথা নাড়ল। আমি সব তোমার উপর ছেড়ে দিলাম।
ডাক্তার বর্মা লক্ষ্মীর দিকে ঘুরল। লক্ষ্মীজি, আপনার যে কোনো সময় না বলার অধিকার আছে। যদি আপনি এখন পিছিয়ে যান তাহলে কেউ আপনাকে দোষ দেবে না। লক্ষ্মী সোজা তার চোখে তাকালো। আমি অর্ধেক দুনিয়া ঘুরে এসে সেই জিনিসটা না করার জন্য আসিনি যেটা আমি বেছে নিয়েছি। আরজনকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হলো। সে গভীর ঘুমে ছিল। আর লক্ষ্মীকে একটি আলাদা সাউন্ডপ্রুফ ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে তাকে সার্জারির প্রস্তুতির জন্য ড্রিপ দেওয়া হলো এবং বিশ্রাম করতে দেওয়া হলো। সব মেডিকেল চেক দ্রুত করা হলো। সন্ধ্যায় অজয় শর্মা লক্ষ্মীর ঘরে গেল। সে একটা গরম খাবারের ডিব্বা আর একটা পাতলা ক্রিম রঙের স্কার্ফ নিয়ে এসেছিল। কিছু খেয়ে নাও, কাল একটা লম্বা দিন। লক্ষ্মী হাসল, কিন্তু নিল না। আপনার বাচ্চার পাশে থাকা উচিত, এই সময় তার এটা আপনার দরকার। আমি আরজন ঘুমানোর সাথে সাথে ফিরে আসব। কিছুক্ষণ পর সে চলে গেলে লক্ষ্মী চুপচাপ খাবারের ডিব্বা খুলল, চামচ তুলল, কিন্তু মুখে নিয়ে যেতে পারল না। তার হাত একটু কাঁপছিল। সার্জারির আগের রাতে লক্ষ্মী বোমায়নি। সে আরেকটা চিঠি লিখল, এবার অজয় শর্মাকে। অজয় সাহেব, যদি আমি কাল সকালে হুঁশে না ফিরি তাহলে দয়া করে আরজনকে ঠিক যেভাবে আপনি আপনার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেইভাবে মানুষ করুন। তাকে বলুন যে সে বাঁচার জন্য জন্মেছে, কারো জীবন ছোট করার জন্য নয়। তাকে ক্ষমা করতে এবং ভালোবাসতে শেখান যেভাবে সে পেয়েছে। বাচ্চাকে অপরাধবোধে বড় করবেন না এবং আমাকে তার স্মৃতিতে একটি বেদনাদায়ক মনে করা হতে দেবেন না। তাকে বলুন যে লক্ষ্মীমা সঠিক চয়েস করেছে এবং তার হাসি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। এবং যদি সম্ভব হয় তাহলে আমাকে তার স্ত্রীর পাশে কবর দিন। চিঠি ভাঁজ করে বালিশের নিচে রেখে দিল। সে ঘড়ির দিকে তাকালো। সকাল 3টে বাজে। অপারেটিং রুমে যাওয়ার আর 1 ঘন্টা বাকি। সকাল 5:15-তে দুটো স্ট্রেচার প্রস্তুতি এলাকা থেকে বেরোলো। একটাতে আরজন, এখনও অজ্ঞান, হৃদয় দুর্বল কিন্তু ধুকধুক করছে। অন্যটাতে লক্ষ্মী, তার চোখ ছাদের দিকে তাকিয়ে, তার মুখ একটি পরিচিত লরি বিড়বিড় করছে। অজয় শর্মা পাশাপাশি হাঁকছিল। যখন অপারেটিং রুমের দরজা বন্ধ হলো তখন সে শুধু শেষবার লক্ষ্মীর হাত ধরতে পারল। সে তাকে দেখল। তার হাসি সকালের রোদের মতো কোমল ছিল। আমার বাচ্চার খেয়াল রেখো। স্টিলের দরজা বন্ধ হয়ে গেল। অপারেশন থিয়েটারের আলো জ্বলে উঠল। জীবন ফিরে পাওয়ার যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। 8 ঘন্টা কেটে গেল। অপারেশন থিয়েটার একটা আন্তর্জাতিক টিমের বিশেষজ্ঞতা, অভিজ্ঞতা আর ভাগ্যের কেন্দ্র হয়ে উঠল। লক্ষ্মীর লিভার সাবধানে কাটা হলো। তাকে পাশের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো, যেখানে আরিয়ান অস্থির রক্তচাপ নিয়ে শুয়েছিল। 9 ঘন্টা। ডাক্তারদের টিমকে 18 কেজির কম ওজনের সেই বাচ্চার জন্য মাইক্রোভাস্কুলার রক্তনালী জোড়ার টেকনিক দেখাতে হলো। অপারেশন মিলিমিটার পর্যন্ত সঠিক ছিল। 10 ঘন্টা। লিভারের একটা অংশ তার জায়গায় বসে গেল। ডায়ালিসিস মেশিন লাগাতার কাজ করছিল। আরিয়ানের হৃদয় ঠিক হতে লাগল। 11 ঘন্টা। অপারেশন কেবিলের মাথার দিক থেকে একটা হালকা বিপের শব্দ এলো। লিভার কাজ শুরু করে দিয়েছে। সবাই স্বস্তির শ্বাস নিল, কিন্তু কেউ তাড়াতাড়ি খুশি করার সাহস করল না, কারণ লক্ষ্মীর সার্জারি এখনও শেষ হয়নি। শুরু হওয়ার 12 ঘন্টা পর দুটো অপারেশনই সম্পূর্ণ হলো। আরিয়ানকে সর্বোচ্চ জীবাণুমুক্ত অবস্থায় বিশেষ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হলো। লক্ষ্মী এখনও কোমায়। তার রক্তচাপ অনিয়মিতভাবে ওঠানামা করছিল, কিন্তু তার হৃদয়ের গতি স্থির ছিল। করিডোরের বাইরে অজয় শর্মা নিশ্চল দাঁড়িয়েছিল। তার চোখ ঢলে গিয়েছিল। সে লক্ষ্মীর ছেড়ে যাওয়া স্কার্ফটা শক্ত করে ধরে রেখেছিল। যখন ডাক্তার বর্মা বাইরে এলো তখন সে কিছু জিজ্ঞাসা করল না, শুধু দেখল। আরিয়ান মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এসেছে, ডাক্তার ধীরে বলল। কিন্তু লক্ষ্মীর আরও সময় লাগবে। তার অনেক রক্ত গিয়েছে, কিন্তু যদি সে পরের 48 ঘন্টা পার করে তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা 70%। অজয় শর্মা মাথা নিচু করল। ঠান্ডা টাইলের মেঝেতে চোখের জল পড়ল। ধন্যবাদ। সেই দুপুরে আরিয়ান চোখ খুলল। কাঁচের জানালা দিয়ে হালকা আলো আসছিল। সে একটা অপরিচিত ছাদ দেখল। তার পেটে একটা হালকা ব্যথা অনুভব করল। সে মাথা ঘোরানোর চেষ্টা করল এবং দেখল তার বাবা পাশে ঘুমাচ্ছে, তার হাত তার হাতে। পাপা! অজয় শর্মা চমকে উঠল। তার চোখে জল ছিল। তুমি জেগে উঠেছ? পাপা, লক্ষ্মীমা কোথায়? অজয় শর্মা গলা পরিষ্কার করে মাথা নাড়ল। লক্ষ্মীমা একটু বিশ্রাম করছে। তারা তোমার জন্য একটা চমৎকার করেছে, তাই তাকে আরও একটু ঘুম দরকার। আরিয়ান ধীরে হাসল। আমি বলেছিলাম না, লক্ষ্মীমা প্রতিশ্রুতি করেছে যে সে বাঁচবে? সে চোখ বন্ধ করল। নিশ্চিন্ত হয়ে মাস খানেক পর সবচেয়ে শান্তিপূর্ণ ঘুমে ঘুমিয়ে পড়ল। বাইরে সোনালি রোদ জানালায় ছড়িয়ে পড়েছিল। জীবনের একটা নতুন ভোর এই মাত্র শুরু হয়েছিল। ট্রান্সপ্লান্টের পরের দ্বিতীয় দিনের সকালে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মাহল শান্ত ছিল। আইসিইউতে মেশিনের শব্দ এখনও নিয়মিত চলছিল, যা একটা নাজুক জীবনকে দেখাচ্ছিল যে প্রতিটি শ্বাসের জন্য লড়াই করছে।
আরিয়ান ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। তার গুরুত্বপূর্ণ সাইন স্থির এবং নিয়ন্ত্রণে ছিল। নতুন লিভার ভালোভাবে মানিয়ে নিয়েছে, শরীর ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। কিন্তু অজয় শর্মা একদম শান্ত ছিল না। সেই বাচ্চার ঘরের পাশেই লক্ষ্মীর পোস্ট অপারেটিভ রুম ছিল, যেখানে নীরবতা একটা ভয়ঙ্কর সঙ্গীত হয়ে উঠেছিল। লক্ষ্মী এখনও হুঁশে আসেনি। ডাক্তার বর্মা অজয় শর্মাকে তার অফিসে ডেকেছিল। আমরা লক্ষ্মীর বাকি লিভারের কাজ চেক করেছি। কিছু ছোটখাটো ক্ষতির চিহ্ন আছে, কিন্তু গুরুতর নয়। যদিও সমস্যা হলো তার রক্তচাপ লাগাতার পড়ছে, নাড়ি দুর্বল, এবং আমরা এখনও ভেন্টিলেটর সরাতে পারিনি। লক্ষ্মী গভীর কোমায়। অজয় শর্মা চুপচাপ বসে রইল, দুহাত শক্ত করে বাঁধা, চোখ কাঁচের জানালা দিয়ে বাইরে তাকিয়ে। বাইরে সমুদ্রের পাখি নীল আকাশে নির্দয়ভাবে শান্তিপূর্ণভাবে চক্কর কাটছে। সে হুঁশে আসতে পারে? তার গলা রুক্ষ ছিল। আমরা এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারি না। পরের 48 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কয়েক সেকেন্ডের নীরবতার পর ডাক্তার বর্মা আরও বলল, অজয়, আর একটা কথা। পরের 48 ঘন্টা সার্জারির আগে লক্ষ্মী আমাকে অনুরোধ করেছিল যে আমি মিডিয়া বা কাউকে বলবো না। সে চায়নি কেউ জানুক যে সে লিভার দাতা। যদি সবকিছু সফল না হয়, তোমার জানা উচিত। অজয় শর্মা মাথা নাড়ল, শান্ত থাকার চেষ্টা করল, কিন্তু ঘর থেকে বেরিয়ে সে নিজেকে ধরে রাখতে পারল না। সে একটা খালি করিডোরের কোণ খুঁজে নিল, দেয়ালে পিঠ ঠেকালো, মাথা হাঁটুর মধ্যে রাখল। তার কাঁধ কাঁপছিল। অনেক বছর কঠিন ব্যবসায়ী থাকার পর প্রথমবার সে একটা বাচ্চার মতো কাঁদল, হারানোর জন্য নয়, বরং জীবনে প্রথমবার নিজেকে এতটা অসহায় এবং হতাশ অনুভব করার জন্য। আইসিইউতে আরিয়ান দ্বিতীয়বার জেগে উঠল। তার মুখ কম ফ্যাকাশে ছিল, তার চোখ স্পষ্ট ছিল। যখন সে তার বাবাকে পাশে বসে দেখল, তখন সে ধীরে তার হাত ধরল। লক্ষ্মীমা কোথায়? অজয় শর্মা হাসল, ধীরে মাথা নাড়ল। সে বিশ্রাম করছে। সার্জারি খুব ক্লান্তিকর ছিল, তাই তাকে আরও ঘুম দরকার। আরিয়ান পলক ফেলল। তার গলা দুর্বল ছিল। আমি স্বপ্ন দেখেছি লক্ষ্মীমা সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমাকে ডাকছে। সমুদ্র খুব নীল ছিল। সে আমাকে দৌড়ে আসতে বলেছে এবং তারপর সে অদৃশ্য হয়ে গেছে। অজয় শর্মা তার ছেলের হাত শক্ত করে ধরল। লক্ষ্মীমা অদৃশ্য হবে না, সে ফিরে আসবে। আরিয়ান ধীরে মাথা নাড়ল। আমি তাকে সেই পরিকাহিনীটা শোনাতে চাই যেটা আমি এইমাত্র ভেবেছি, যেখানে একটা লম্বা চুলওয়ালা পরী একটা রাজকুমারকে পাথর হয়ে যাওয়া থেকে বাঁচায়। অজয় শর্মা মাথা নাড়ল। তাহলে তুমি খুব ঘুমোবে না। চেষ্টা করো যাতে সে জেগে উঠলে তুমি তাকে শোনাতে পারো। তাকে পরিকাহিনী খুব পছন্দ। ছেলেটা ধীরে হাসল। কিন্তু যদি সে না জাগে? অজয় শর্মার গলা ভরে এলো। আরিয়ানের চোখ মাসুম ছিল, কিন্তু এতটা গভীর যেন সে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছে যা বড়রা লুকানোর চেষ্টা করে। সে আর কিছু বলল না, শুধু নিচে ঝুঁকে তার কপালে চুমু খেল। 2 দিন কেটে গেল। প্রতি ঘন্টা একটা লড়াই ছিল। ডাক্তার বর্মা অজয় শর্মাকে জানালো যে লক্ষ্মীর লিভারের কাজ ধীরে ধীরে স্থির হচ্ছে। বায়োকেমিক্যাল সাইন ঠিক হতে শুরু করেছে, কিন্তু মস্তিষ্ক এখনও প্রতিক্রিয়া দেখাচ্ছে না। হুঁশে আসার সম্ভাবনা অস্পষ্ট। সেই সন্ধ্যায় অজয় শর্মা তার বিছানার পাশে বসেছিল। সাদা আলো লক্ষ্মীর ফ্যাকাশে মুখ আর শুকনো ঠোঁটে পড়ছে। সে একটা গরম তোয়ালে নিল এবং ধীরে তার কপাল মুছল। তারপর তার হাত ধরে ফিসফিস করল, লক্ষ্মী, তুমি জিতে গেছ। আরিয়ান ঠিক আছে। এখন তোমার ফিরে আসার সময়। তার গলা আটকে গেল। আমি জানি আমি স্বার্থপর ছিলাম। আমি তোমার উপর ভরসা করিনি। কিন্তু প্রথমবার আমি বুঝেছি যে পরিবারের জন্য একই রক্তের দরকার নেই, ভরসা এবং ত্যাগের দরকার। তুমি আমাকে এটা শিখিয়েছ। সে তার হাত বাড়িয়ে ক্রিম রঙের স্কার্ফটা তার বুকে রাখল। তুমি বলেছিলে এটা তোমার মায়ের নিশান। যদি তুমি না জেগে ওঠো তাহলে আমি তোমার জায়গায় এটা রাখব, কিন্তু আমি এটা রাখতে চাই না। আমি এটা তোমার জেগে ওঠার সময় ফিরিয়ে দিতে চাই। ঠিক সেই মুহূর্তে একটা হালকা শব্দ হলো। হৃদয়ের গতিমনিটার একটু বাড়ল। লক্ষ্মীর আঙুল একটু নড়ল। অজয় শর্মা লাফ দিয়ে উঠল। সে নার্সকে ডাকল। ডাক্তার তৎক্ষণাৎ এলো এবং পিউপিলের প্রতিক্রিয়া সাইন চেক করল। পুরো টিম শ্বাস আটকে রেখেছিল। হঠাৎ লক্ষ্মীর চোখ একটু খুলল, ধোঁয়াটে এবং অস্পষ্ট। লক্ষ্মী, আমি অজয়। সে পাশে ঝুঁকে ফিসফিস করল। সে পলক ফেলল এবং তারপর তার চোখের কোণ থেকে এক ফোঁটা চোখের জল চুপচাপ গড়িয়ে পড়ল। সে বলতে পারল না, কিন্তু সে বুঝল যে সে শুনেছে, অনুভব করেছে এবং এখনও এখানে আছে। পরের সকালে আরিয়ানকে 10 মিনিটের জন্য আইসোলেশন রুমে তার লক্ষ্মীমার সাথে দেখা করার অনুমতি দেওয়া হলো। ছেলেটা কাঁপতে কাঁপতে এগোলো, হাতে বন্য ফুলের একটা গুচ্ছ, যা অজয় শর্মা রাস্তার ধার থেকে কিনেছিল। লক্ষ্মীমা, আমি আরও ছবি বানিয়েছি। আপনাকে দেখতে হবে, তাই জেগে উঠতে হবে।
লক্ষ্মী দুর্বলভাবে তার ঠোঁট নাড়ল, তার চোখ একটু খুলল এবং সেই বাচ্চাকে দেখল। তার ঠোঁটে একটা হাসি ভেসে উঠল। আরিয়ান বিছানার ধারে উঠে বসল, তার কানে ফিসফিস করল, লক্ষ্মীমা বলেছিল সমুদ্র খুব নীল, যখন আমরা ঠিক হয়ে যাব তখন আমরা যাব। সে বলেছে সে আমাদের গোয়া নিয়ে যাবে। লক্ষ্মী উত্তর দিল না, কিন্তু চোখের জলের একটা ধারা গড়িয়ে পড়ল। মাসুম ছেলেটা তার হাত বাড়িয়ে তাকে মুছিয়ে দিল। এখন কাঁদো মা, তুমি বেঁচে গেছো। বাইরে অজয় শর্মা তার দম বন্ধ করে কান্না লুকাতে মুখ ফিরিয়ে নিল। 2 সপ্তাহ পর লক্ষ্মীকে রিকভারি রুমে স্থানান্তর করা হলো। প্রতিদিন আরিয়ান ছবি বানাতে, গল্প শোনাতে, গান গাইতে আসত। তার শরীর ধীরে ধীরে ঠিক হচ্ছিল, কিন্তু তার মন স্পষ্টভাবে উজ্জ্বল ছিল। অজয় শর্মা ধীরে ধীরে বদলে গেল। সে আর শুধু টাকা নিয়ে ভাবা ঠান্ডা বাবা ছিল না। প্রতি সকালে সে লক্ষ্মীকে হাসপাতালের বাগানের চারপাশে ঘোরাতে ঠেলত। আরিয়ানের নতুন অক্ষর শেখার প্রস্তুতি নিত, বাড়ির জন্য অক্ষর থেকে গল্প শোনাত, সেই ডালিয়া রান্না করার কথা বলতো যা সে কখনো ছেলের জন্য বানাত। একবার যখন তারা একটা পাথরের বেঞ্চে বসেছিল, তখন সে ধীরে বলল, তুমি একবার বলেছিলে আমি যা আমার কাছে আছে তার প্রশংসা করতে জানি না। তুমি ঠিক ছিলে। লক্ষ্মী চুপ করে রইল, কিন্তু তার চোখ উষ্ণ ছিল। আমি ভাবতাম পরিবার এমন কিছু যার সব শর্ত পূরণ করতে হয়। এখন আমি বুঝি শুধু একে অপরের জন্য মরতে প্রস্তুত মানুষের দরকার, সেটাই বাড়ি। একটা হালকা হাওয়া বয়ে গেল। লক্ষ্মী হেসে নীল আকাশের দিকে তাকালো। তাহলে কি আমরা সেই বাচ্চাকে সমুদ্রে নিয়ে যেতে পারি? অজয় শর্মা ঘুরল এবং তাকে দেখল। তাদের মধ্যে কোনো প্রতিশ্রুতির দরকার ছিল না, শুধু একটা চাহনিই যথেষ্ট ছিল যে এখন থেকে তারা একা নয়, তারা একটা অদ্ভুত, অপ্রত্যাশিত পরিবার এবং সবচেয়ে সত্যিকারের ভালোবাসায় গড়া। সার্জারির 1 মাসের বেশি সময় পর মাউন্ট এলিজাবেথের রুম নম্বর 312 আর ভয় এবং নিস্তব্ধ অপেক্ষায় ভরা ছিল না। তার বদলে প্রতি সকালে আরিয়ানের বাচ্চা সুলভ হাসি গেয়ে উঠত, যখন সে তার বাবা আর লক্ষ্মীর সাথে হাসপাতালের করিডোরে হাঁটতে শিখত। আরিয়ানের চুল গজাতে শুরু করেছে, তার চোখ চকচক করছে, তার মুখে ধীরে ধীরে সেই গোলাপি রং ফিরে আসছে, যা কয়েক সপ্তাহ আগের ফ্যাকাশে এবং অসুস্থ মুখ থেকে একদম আলাদা ছিল। আর লক্ষ্মী, যদিও তাকে এখনও বগলের ছড়ি এবং লিভার রিকভারির ওষুধ প্রয়োজন ছিল, কিন্তু তার ভিতরের জীবন, তার প্রতিটি হালকা পায়ে, আরিয়ানের জন্য প্রতিটি কোমল হাসিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এক দুপুরে আরিয়ান তার সাথে হাসপাতালের ছোট বাগানে একটা পাথরের বেঞ্চে বসেছিল, যেখানে কিছু বোগেনভিলিয়ার গাছ ফুটেছিল, যেন সূর্য ছড়াচ্ছে। লক্ষ্মীমা, এখন আপনার অপারেশনের দাগ কেমন? ছেলেটা ফিসফিস করে তার হাত তার পেটে রাখল। লক্ষ্মী ধীরে হাসল, তার কোমরের দিকে ইঙ্গিত করল। আমার হাতের আধা অংশের সমান একটা লম্বা দাগ আছে। যখনই বৃষ্টি হয় তখন এটা একটু ব্যথা করে। কি? এটা আমার মতো, আমারও এখানে একটা আছে। আরিয়ান উৎসাহে তার শার্ট উপরে তুলে তার পেটের দিকে দেখালো। কিন্তু আমার ব্যথা করে না। লক্ষ্মী তার হাত তার মাথায় রেখে ধীরে স্ট্রোক করল। কারণ তুমি একটা সুপারম্যান, সুপারম্যান সবসময় শক্তিশালী হয়। আরিয়ান মাথা নাড়ল এবং তারপর কিছুক্ষণ চুপ করে রইল। লক্ষ্মীমা, আপনি আমাকে আপনার লিভার কেন দিলেন? যদি আমি না বাঁচতাম তাহলে আপনি মরে যেতেন তো? প্রশ্নটা লক্ষ্মীকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল। সে সেই বাচ্চার মুখে গভীরভাবে দেখল, যেখানে মাসুমিয়ত বয়সের বাইরে বুদ্ধির সাথে মিশে গিয়েছিল। কারণ আমার বিশ্বাস ছিল তুমি বেঁচে যাবে, কারণ তুমি বাঁচার যোগ্য, কারণ তুমি তোমার আসল মায়ের দেওয়া উপহার, এবং এটাও একটা উপহার যা জীবন আমাকে দিয়েছে। আরিয়ান হঠাৎ তার 2 হাত দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি আপনাকে ভালোবাসি লক্ষ্মীমা। লক্ষ্মী তার বাহু তার চারপাশে জড়িয়ে তাকে শক্ত করে ধরল, যেন ছেড়ে দিলে অনেক দেরি হয়ে যাবে। হাসপাতাল থেকে ছাড়ার দিনে অজয় শর্মা, আরিয়ান আর লক্ষ্মী 3 জনে একসাথে একটা হালকা সোনালি সকালে হাসপাতাল থেকে বেরোল। মিডিয়াকে অনুমতি দেওয়া হয়নি, কোনো প্রেস কনফারেন্স হয়নি। অজয় শর্মা সব ইন্টারভিউয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে, আর লক্ষ্মী চায়নি তার নাম আরিয়ানের হৃদয় ছাড়া অন্য কোথাও লেখা হোক। তারা সোজা ভারতে ফিরে আসেনি। অজয় শর্মা সিঙ্গাপুরের পূর্ব উপকূলে সমুদ্রের কাছে একটা ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিল, যেখানে প্রতি সকালে আরিয়ান সমুদ্রের হাওয়ায় শ্বাস নিত এবং প্রতি সন্ধ্যায় 3 জনে একসাথে বাড়ি বানানো খাবার খেত। এক সন্ধ্যায় যখন আরিয়ান গভীর ঘুমেছিল, অজয় শর্মা লক্ষ্মীর জন্য একটা ছোট কাঠের বাক্স নিয়ে এলো। এর মধ্যে কিছু জিনিস আছে যা তোমাকে দেখতে হবে। লক্ষ্মী তা খুলল, দেখল তার মধ্যে কিছু হাতে লেখা চিঠি, লিভার দানের সার্টিফিকেট এবং একটা নতুন চুক্তি। ঝিয়ের চুক্তি রয়, বরং আরিয়ানের জন্য দ্বিতীয় অভিভাবকের পাওয়ার অফ অ্যাটর্নি। আমি চাই তুমি ওই বাচ্চার লিগ্যাল মা হও। লক্ষ্মী চমকে গেল। আমি তো শুধু একটা কাজের মেয়ে, কি করে?
এখন নয়। অজয় শর্মা কথা কেটে দিল। তুমি ওর জীবন বাঁচিয়েছ, ওকে বাঁচতে শিখিয়েছ, আমাকেও বাবা হতে শিখিয়েছ। এই পরিবার তোমার ছাড়া অসম্পূর্ণ। সে তাকে দেখল, তার চোখ নম ছিল। আমার কাগজের দরকার নেই, আমার শুধু প্রতি সকালে তাকে লক্ষ্মী মা বলে ডাকতে শুনতে হয়, এটাই যথেষ্ট। অজয় শর্মা ধীরে মাথা নাড়ল, ধীরে তার কাঁধ চাপল। সেই মুহূর্তে আর শব্দের দরকার ছিল না। তারা একটা অপরিভাষিত, অবুদ্ধ পরিবার ছিল, শুধু দুজন বয়স্ক যারা একটা বাচ্চাকে পুরো হৃদয় থেকে ভালোবাসত। কয়েকদিন পর অজয় শর্মার একটা ফোন এলো। এটা তার স্ত্রীর মা, আর্জনের নানি। সে লক্ষ্মীর সাথে দেখা করতে চায়। সিঙ্গাপুরের মাঝখানে একটা ভারতীয় চায়ের দোকানে দেখা। খুব আবেগপূর্ণ মাহলে হলো। বুড়ি মহিলার চুল সাদা ছিল, তার চোখ এখনও তীক্ষ্ণ ছিল। যখন সে লক্ষ্মীকে দেখল, তখন সে কাঁপতে কাঁপতে তার হাত ধরল। তুমি সেই, যার নাম আমি অনেকবার শুনেছি, কিন্তু আজ প্রথম তোমাকে নিজের চোখে দেখছি, যার ওপর আমার মেয়ে সবচেয়ে বেশি ভরসা করত। লক্ষ্মী মাথা নিচু করল। আমি শুধু যা দরকারি ছিল তাই করেছি। না, তুমি যা করেছ তা কেউ করার সাহস করে না। সে তার পকেট থেকে একটা পুরনো নোটবুক বের করল। এটা আমার মেয়ের ডায়েরি। সে লিখেছিল, যদি তার কিছু হয়ে যায় তাহলে সে চায় আমি আর্জনকে তোমার হাতে তুলে দিই। আজ আমার বিশ্বাস সে ভুল ছিল না। লক্ষ্মীর গলা ভরে এলো। আর্জন ভাগ্যবান যে তার দুজন মা আছে, একজন যে তাকে জন্ম দিয়েছে, একজন যে তার জীবন বাঁচিয়েছে। রাস্তায় লক্ষ্মী চুপচাপ বসে রইল, চোখের জল গড়াচ্ছিল। ব্যথার জন্য নয়, বরং প্রথমবার তাকে মনে হলো যে তাকে একটা আত্মীয় হিসেবে গ্রহণ করা হয়েছে, শুধু একটা ছায়া হিসেবে নয়। সেই সন্ধ্যায় আর্জন বারান্দায় বসেছিল। সমুদ্রের হাওয়া তার নতুন গজানো চুল উড়িয়ে দিচ্ছিল। ছেলেটা আকাশের দিকে তাকালো। আমার মনে হয় আকাশে মা আমাকে দেখছে। অজয় শর্মা বাইরে এলো এবং তার পাশে বসল। নিশ্চিত। আর্জুন ঘুরল। পাপা, যখন আমি বড় হব তখন আমি ডাক্তার হব, যাতে আমি লক্ষ্মীমাকে বাঁচাতে পারি। অজয় শর্মা ধীরে হাসল। আমার বিশ্বাস। আর তুমি কি করবে? সে থামল এবং তারপর উত্তর দিল, আমি একটা সত্যিকারের বাবা হতে শিখব। আর্জুন মাথা নাড়ল, তার হাত তার হাতে নিল। তাহলে আপনি সুপারম্যান পাপা, আমি সুপারম্যান ছেলে এবং লক্ষ্মীমা সুপারম্যান মা। আমাদের পরিবার একটা সুপার হিরো টিম। চাঁদের আলোয় তিনজনে একসাথে একটা শান্ত জায়গায় বসেছিল। ত্বক এবং আত্মা দুটোতেই দাগ এখনও ছিল, কিন্তু এখন সেগুলো বেদনাদায়ক দাগ ছিল না, বরং একটা চমৎকারী যাত্রার প্রমাণ ছিল। হারানো থেকে আসা পর্যন্ত, বিচ্ছিন্নতা থেকে পুনর্জন্ম পর্যন্ত যাত্রা। এবং যেন অনেক বছরে কখনো না বলা কথা, অজয় শর্মা লক্ষ্মীর দিকে ঘুরল এবং ধীরে বলল, এসে আমাদের সাথে থাকার চয়েস করার জন্য ধন্যবাদ। হাসপাতাল থেকে ছাড়ার 2 মাস পর তিনজনের ছোট পরিবার ভারতে ফিরে এলো। ফ্লাইট একটা গ্রীষ্মের সকালে মুম্বাইতে নামল। আকাশ স্পষ্ট নীল ছিল এবং হালকা হাওয়ায় ফুলের গন্ধ ছিল। সবকিছু শান্ত লাগছিল, কিন্তু প্রত্যেকের হৃদয় কিছু অনক্ত কথা ছিল। অজয় শর্মায় বাংলো এখন আগের মতো ঠান্ডা ছিল না। করিডোরে হাসিতে ভরা ছিল। লিভিং রুমে আর্জনের বানানো ছবিতে দেওয়াল ভর্তি ছিল এবং বাগানের আরও ভালো যত্ন নেওয়া হচ্ছিল। লক্ষ্মী, যদিও এখনও নিয়মিত ওষুধ খেতে হতো, তার সাধারণ কাজে ফিরে এসেছে। রান্না করা, গাছগুলোকে জল দেওয়া এবং আর্জনের ওপর নজর রাখা যখন সে আঙিনায় দৌড়ত। কিন্তু সবাই অনুভব করল যে কিছু চিরকালের জন্য বদলে গিয়েছে। এক সকালে আর্জুন হাতে একটা ড্রয়িং শিট নিয়ে লক্ষ্মীর কাছে দৌড়ে এলো। লক্ষ্মীমা, আমি এটা বানিয়ে ফেলেছি। আমাদের পরিবার গোয়ার সমুদ্র তীরে দাঁড়িয়ে, আমি, পাপা আর আপনি সবাই হাসছি। লক্ষ্মী ছবিটা দেখল। ছবিতে আকাশ নীল ছিল, সমুদ্রে ঢেউ ছিল এবং তিনজন হাতে হাত ধরে দাঁড়িয়েছিল। সে ধীরে হাসল। খুব সুন্দর আর্জুন, আমি এটা ফ্রেম করিয়ে তোমার ঘরে ঝুলিয়ে দেব। আর্জুন তার মাথা নিচু করে তাকে মনোযোগ দিয়ে দেখল। লক্ষ্মীমা, আজকাল আপনার খুব কাশি হচ্ছে, ডাক্তার কি বলেছে? সে চমকে গেল। কাশি কয়েক সপ্তাহ আগে শুরু হয়েছিল, হালকা কিন্তু লাগাতার। সে এটা লুকিয়েছে, কাউকে, বিশেষ করে অজয় শর্মা আর আর্জুনকে চিন্তিত করতে চায়নি। কিছু না, শুধু আবহাওয়া শুষ্ক, বেশি জল খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু আর্জুন, যে স্বাভাবিকভাবেই বুদ্ধিমান ছিল, সহজে বিশ্বাস করল না। সে নিচে ঝুঁকে তাকে জড়িয়ে ধরল। লক্ষ্মীমা, আমার থেকে লুকিও না, আমার খুব ভয় করছে। সে ধীরে তার চুলে হাত বুলিয়ে দিল। কিছু হবে না বাবু, লক্ষ্মীমায়ের প্রতিশ্রুতি। দুপুরে যখন আর্জুন স্কুলে গেল, অজয় শর্মা লক্ষ্মীর ঘরে এলো। সে টেবিলে হাসপাতাল থেকে এইমাত্র পাওয়া টেস্ট রিপোর্ট রাখল। তোমাকে আমাকে সত্যি বলতে হবে, তোমার লিভার রিজেকশনের চিহ্ন দেখা যাচ্ছে তো লক্ষ্মী? লক্ষ্মী কিছুক্ষণ চুপ করে রইল এবং তারপর ধীরে মাথা নাড়ল। ডাক্তার বলেছে এটা হালকা, ওষুধে ঠিক হয়ে যাবে। এটা ঠিক নয়, অজয় শর্মা বলল। তার গলা আটকে গেল।
যদি এর সঠিক চিকিৎসা না হয় তাহলে তোমার আবার লিভার ফেলিয়ার হবে। আমি তোমাকে আবার সিঙ্গাপুর নিয়ে যেতে পারি, একটা সাপ্লিমেন্টারি ট্রান্সপ্ল্যান্টের উপায় খুঁজতে পারি, আমি সব খরচ করব। সে হাসল, তার চোখ অদ্ভুতভাবে শান্ত ছিল। অজয়জি, সব কিছু টাকায় সমাধান হয় না। আমি আমার চয়েস করে নিয়েছি। আমার শরীর এখান পর্যন্ত সহ্য করতে পারে। না, অজয় শর্মা প্রায় লাফ দিয়ে উঠল। এমন বলো না, আমি তোমাকে যেতে দিতে পারি না। সে সোজা তাকে দেখল, তার চোখ কোমল এবং দৃঢ় দুটোই ছিল। আপনার কি মনে আছে, যখন আপনি প্রথম আমার সাথে দেখা করেছিলেন, আপনি বলেছিলেন আমি শুধু একটা হাউসকিপার, বেশি যত্ন নেওয়ার দরকার নেই। কিন্তু সেই বাড়িতেই আমি সেই বাচ্চাকে বড় হতে দেখেছি। আমি আপনাকে বদলাতে দেখেছি। আমার কোনো অনুশোচনা নেই। সে তার হাত শক্ত করে ধরল। তোমার যাওয়ার অনুমতি নেই, যতক্ষণ না আমি বলি যে আমি তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি। তার গলা আটকে গেল। লক্ষ্মী তার হাত তার হাতে রাখল। একটা ধীর হাসি উঠল, দুর্বল কিন্তু উষ্ণ। আপনার ওপর আমার কোনো ঋণ নেই। আমি শুধু চাই আপনি ভালোভাবে বাঁচুন এবং আমার থেকে প্রতিশ্রুতি করেন যে আপনি আরজনকে কখনো একা অনুভব করতে দেবেন না। পরের কয়েকদিনে লক্ষ্মীর অবস্থা আরও খারাপ হলো। সে স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করল। প্রতিটা ব্যথা একটা হাসির পিছনে লুকালো। প্রতি রাতে সে এখনও আরজনকে গল্প শোনাত, এখনও তার পিঠে হাত বুলিয়ে তাকে ঘুম পাড়াত। কিন্তু যখন আরজন ঘুমিয়ে পড়ত, তখন সে একা বসত, সেই বাগান দেখত যেখানে চাঁদের আলো পড়ত। তার কোমরে লম্বা দাগ তাকে সময়ের সীমা মনে করিয়ে দিত। এক রাতে অজয় শর্মা বারান্দায় বেরোলো, দেখল সে চুপচাপ বসে আছে, তার হাতে একটা ছোট নোটবুক। এটা আমার ডায়েরি, সে মাথা না তুলে উত্তর দিল। আমি সেই দিন থেকে লিখতে শুরু করেছি যেদিন আমি আরজনের যত্ন নেওয়া শুরু করি। হয়তো পরে আপনি এটা পড়বেন, তাহলে আমাকে আরও ভালো বুঝবেন। তুমি এমন কেন বলছো যেন? সে ধীরে হাসি তার কথা কেটে দিল। আমি শুধু কিছু অনক্ত কথা রেখে যেতে চাই, উইল নয়, শুধু স্মৃতি। সে চুপচাপ তাকে দেখতে লাগলো ফ্যাকাশে চাঁদের আলোয়। লক্ষ্মী দুর্বল কিন্তু শান্ত ছিল, একটা মোমবাতির মতো যে প্রায় জ্বলে শেষ, কিন্তু তবুও তার চারপাশের মানুষদের আলোকিত করার চেষ্টা করছে। 3 দিন পর লক্ষ্মীকে আবার হাসপাতালে ভর্তি করা হলো। আরজন কেঁদে ফেলল যখন সেই লক্ষ্মীমাকে স্ট্রেচারে নিয়ে যেতে দেখল। আমি চাই না লক্ষ্মীমা কোথাও যাক। আমি ভালো বাচ্চা হব। সে সেই বাচ্চাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার গলা কাঁপছিল। তোমাকে শক্ত থাকতে হবে, মা শুধু কয়েকদিন বিশ্রাম করতে যাচ্ছে। যখন আমি ঠিক হয়ে যাব, তখন ফিরে এসে তোমাকে সুপারম্যানের আরও গল্প শোনাব। ছেলেটা চোখের জলে মাথা নাড়ল। আমি আপনার ফিরে আসার অপেক্ষায় থাকব। হাসপাতালের ঘরের দরজা বন্ধ হয়ে গেল। অজয় শর্মা বাইরে দাঁড়িয়েছিল, তার চোখ লাল ছিল। সে জানত এবার হয়তো সে ফিরে আসবে না। ঘরে লক্ষ্মী সাদা ছাদের দিকে তাকিয়ে চুপচাপ শুয়েছিল। সিঙ্গাপুর থেকে ডাক্তার বর্মা দেখা করতে এলো। সে করিডরের বাইরে অজয় শর্মাকে ধীরে বলল, তার শরীর খুব দুর্বল, আমরা শুধু প্যালিয়েটিভ কেয়ার রাখতে পারি। লক্ষ্মী তার অবস্থা ভালোভাবে জানে। অজয় শর্মা মাথা নিচু করল, দুহাত শক্ত করে বাঁধল। সে সব কিছু তৈরি করে রেখেছে তো? ডাক্তার উত্তর দিল না, শুধু ধীরে তার কাঁধে থাবড়া দিল। 1 সপ্তাহ পর যখন অগাস্টের প্রথম সকালের রশ্মি জানালা দিয়ে ঢুকল, লক্ষ্মী একটা লম্বা কোমার পর হুঁশে এলো। বিছানার পাশে আর্জুন ঘুমাচ্ছিল, তার মাথা তার হাতে ঠেকানো। অজয় শর্মা অন্য কুর্সিতে বসেছিল, তার ঢলে যাওয়া চোখ এখনও তার হাত ছাড়েনি। সে তাদের অনেকক্ষণ দেখল। 1 ফোঁটা জল তার পাতলা গালে গড়িয়ে পড়ল। অজয়জি, সে ধীরে ডাকল। সে চমকে উঠল, তার হাত শক্ত করে ধরল। আমি এখানে আছি, তোমার কিছু লাগবে? সে ধীরে মাথা নাড়ল। না, আমি শুধু ধন্যবাদ বলতে চাই। আমাকে আবার মা হতে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন আর বলো না, তুমি ঠিক হয়ে যাবে লক্ষ্মী। লক্ষ্মী ধীরে হাসল। আমি ঠিক আছি, শুধু হয়তো এখন বিশ্রাম করার সময়। তারপর সে আর্জনের দিকে ঘুরল এবং ধীরে তার চুলে হাত বুলিয়ে দিল। আর্জুন, তোমার কি মনে আছে মা কি বলেছিল? ছেলেটা জেগে উঠল, তার চোখ ঘষল। লক্ষ্মীমা, আপনি আমার সাথে বাড়ি চলো। সে ধীরে মাথা নাড়ল। মা সবসময় এখানে, তোমার হৃদয়ে আছে। সে তাকে জড়িয়ে ধরল। আর্জুন কেঁদে ফেলল। আমি আপনাকে খুব ভালোবাসি লক্ষ্মীমা। লক্ষ্মী একটা কোমল হাসি দিল, তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। সকালের রোদ জানালা দিয়ে এলো, তার শান্ত মুখে পড়ল। একটা হালকা শ্বাস বের হলো এবং সব কিছু নীরবতায় ডুবে গেল। লক্ষ্মীর শেষকৃত্য সাদাসিধে হলো। কোনো প্রেস নেই, কোনো খবর নেই, শুধু অজয় শর্মা, আর্জুন এবং হাসপাতালের কয়েকজন কাছের বন্ধু। কবরের পাথরে অজয় শর্মা একটা ছোট লাইন খোদাই করালো, লক্ষ্মী, দ্বিতীয় মা, যে দেওয়ার জন্য বেঁচেছিল।
আর্জন কবরের সামনে একটা ছবি রাখল, সেই ছবি যেখানে সে সমুদ্র বানিয়েছে, যেখানে তিনজন একসাথে হাতে হাত ধরে দাঁড়িয়ে। পাপা, লক্ষ্মীমা বলেছিল সমুদ্র আকাশের মতো নীল, এখন আমি দেখে ফেলেছি। অজয় শর্মা নিচে ঝুঁকল এবং ঠান্ডা পাথর দেখল, ফিসফিস করল, আমাদের সাথে থাকার চয়েস করার জন্য ধন্যবাদ, যদিও অল্প সময়ের জন্য। আকাশে সাদা পাখির একটা ঝাঁক উড়ে গেল, যেন হালকা আত্মা অসম্পূর্ণ উষ্ণতা নিয়ে চলে যাচ্ছে। তাদের গল্প চোখের জলে নয়, বরং পুনর্জন্মে শেষ হলো, কারণ ভালোবাসাকে চিরকাল থাকতে হয় না, শুধু এতটা গভীর এবং সত্যিকারের হতে হয় যে সে হারানোকে পিছনে থাকা মানুষদের জন্য একটা পথদূরদর্শক আলয় বদলে দেয়। লক্ষ্মীর সাধারণ শেষকৃত্যের পর সেই বিলাসবহুল বাংলোর মাহল আগের চেয়ে অনেক বেশি শান্ত হয়ে গেল। রান্নাঘরে এখন প্রতি সকালে বাসনের হালকা ঝনঝন নেই, বাগানে গাছগুলোকে জল দেওয়া এবং ছাঁটাই করা মহিলার ছায়া নেই, এবং আর্জনের ঘর হঠাৎ অনেক বড় লাগতে লাগল, যদিও জিনিসপত্রে কোনো বদল হয়নি। প্রথম দিনগুলোতে আর্জন প্রায়ই কম্বলে লুকিয়ে পড়ত, লক্ষ্মীমা দিয়ে হাতে বোনা ছোট বালিশ জড়িয়ে ধরে কিছু বলতো না। সেই বাচ্চা স্বাভাবিকভাবে বোঝার ছিল, কিন্তু এবারের হারানো একটা নিস্তব্ধ ঝড়ের মতো ছিল, যা তার শৈশবের একটা অংশ নিয়ে গিয়েছে, যা লম্বা অসুস্থতার পর এইমাত্র ফিরে এসেছিল। অজয় শর্মাও ভালো ছিল না, সে এখন আগের মতো তাড়াতাড়ি কাজে যেত না। তার বদলে প্রতি সকালে সে তার অফিসে ঘন্টার পর ঘন্টা বসে থাকত, রোদে ভরা বাগান দেখত এবং ল্যাপটপ খোলার কষ্টও করত না। রাতে সে লক্ষ্মীর ছেড়ে যাওয়া ডায়েরি পড়ত, প্রতিটি পরিষ্কার সত্যিকারের হাতের লেখা সেই মহিলার ফিসফিস গলার মতো ছিল, যা এখনও তার কানে গেয়ে উঠত। এক দুপুরে যখন সে লক্ষ্মীর পুরনো ঘর পরিষ্কার করছিল, আর্জন ভুল করে আলমারির সবচেয়ে নিচের ড্রয়ারের নিচে লুকানো একটা ছোট কাঠের বাক্স খুঁজে পেল। ছেলেটা তা বের করে কাঁপতে কাঁপতে তাকে জড়িয়ে ধরল এবং তারপর জোরে ডাকল, পাপা, আমি এটা পেয়েছি। অজয় শর্মা এলো এবং বাক্সটা নিল। এটা পুরনো ছিল এবং খবরের কাগজে সাবধানে মোড়া ছিল। যখন সে এটা খুলল, তখন ভেতরে কিছু হাতে লেখা চিঠি, একটা কমল ফুলের কাজ করা রুমাল এবং একটা পুরনো ছবি ছিল। ছবিতে লক্ষ্মী ছিল, ছোট বয়সের আরেকটা মহিলার পাশে দাঁড়িয়ে, যার মধ্যে আর্জনের ঝলক ছিল। সে তৎক্ষণাৎ চিনতে পারল যে এটা তার স্ত্রী প্রিয়া, যাকে সে কখনো খুব ভালোবাসত, আর্জনের আসল মা। তার হাত কাঁপছিল। যখন সে প্রথম চিঠি খুলল, লক্ষ্মীর গলা প্রতি লাইনে ফিসফিস করে ফিরে এলো, প্রিয় অজয়জি, যদি আপনি এই চিঠি পড়েন তাহলে হয়তো আমি আর আপনাদের দুজনের সাথে নেই। সত্যি বলতে আমি এই মুহূর্তের জন্য অনেক আগে থেকে প্রস্তুত হয়ে নিয়েছি। সেই দিন থেকে যেদিন আমি জেনেছি আমি আর্জনকে লিভার দান করতে যথেষ্ট ম্যাচ। কিন্তু আমি বলিনি, কারণ আমার ভয় ছিল আপনি এবং সে অনুমতি দেবে না। আমি চাই না কেউ আমার এহসান মানুক, এবং নিশ্চিতভাবে আমি হিরো হতে চাই না। আমি শুধু একটা মহিলা যে মা হওয়ার সুযোগ হারিয়েছে, এবং আর্জনের কারণে আমি সেই অনুভূতি পুরোপুরি আবার জীবন্ত করে তুলেছি। আমি 21 বছর বয়সে একটা মেয়েকে জন্ম দিয়েছিলাম, কিন্তু কঠিন পরিস্থিতির কারণে তাকে রাখতে পারিনি। সেই স্মৃতি আমাকে সারা জীবন তাড়া করেছে। যখন আমি আর্জনের খেয়াল রেখেছি, তখন আমি তাকে নিজেরই মনে করেছি। তাকে আবার হাসতে দেখা ছাড়া আমাকে আর কিছু খুশি করেনি। আমি জানি আপনি একটা অন্তর্মুখী মানুষ এবং অনেক ক্ষত আছে। আপনি লুকোতে ভালোবাসেন, কিন্তু আসলে সবসময় হারানোর ভয়ে থাকেন। আমি আশা করি এসবের পর আপনি নিজেকে বন্ধ করে ফেলবেন না। আর্জনের এমন একজন বাবার দরকার যে শুধু টাকা কামাতে জানে না, বরং ছোট ছোট কথায় তাকে শুনতে জানে। তাকে বাইরে নিয়ে যান, স্কুলে নিয়ে যান, ফুটবল খেলতে নিয়ে যান। তাকে খুব জড়িয়ে ধরুন, কারণ সময় খুব দ্রুত কেটে যায় সাহেব। ততক্ষণ অপেক্ষা করবেন না যতক্ষণ জড়িয়ে ধরার কেউ না থাকে। এটা অনুভব করার জন্য যে আপনি অনেক দিন চুপ করেছিলেন। আমি নিজের জন্য কিছু চাইতে সাহস করি না, কিন্তু যদি সম্ভব হয় তাহলে দয়া করে লিভিং রুমে আর্জন বানানো ছবি ঝুলিয়ে দিন। এটা তার পরিবার, এগুলো সে রাখতে চায়। এই বাড়িতে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ, সাদর, লক্ষ্মী। অজয় শর্মা এর হাত চিঠিটা শক্ত করে ধরল। যে চোখের জল সে গিলতে চেষ্টা করেছিল সেগুলো এখন স্বাভাবিকভাবে পড়ছিল, নিস্তব্ধ এবং তার হৃদয়ে অনেক বছর ধরে পড়ে থাকা পাথরের মতো ভারী। তার পিছনে আরিয়ানো চুপচাপ তার বাবাকে দেখছিল এবং তারপর জিজ্ঞাসা করল, পাপা, লক্ষ্মীমা কি আমার উপর রাগ করবে যদি আমি এখন বেশি হাসি না? অজয় শর্মা ঘুরল, হাঁটু গেড়ে বসে তার ছেলেকে জড়িয়ে ধরল। না বাবু, লক্ষ্মীমা তোমাকে দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসত এবং সেই চাই তুমি অনেক খুশি এবং আনন্দে থাকো। লক্ষ্মীমার কথা মনে পড়ে
যখনই আমি হাওয়া বইতে শুনি তখনই মনে হয় সে আমাকে লড়ি গিয়ে রোহম পাড়াচ্ছে। অজয় শর্মা তার ধরা শক্ত করল। তাহলে এখন থেকে যখনই আমরা হাওয়া শুনব তাহলে কি আমরা দুজনে একসাথে শুনতে পারি? আরিয়ান মাথা নাড়ল, তার মুখ তার বাবার বুকে লুকিয়ে ফেলল। সেই মুহূর্ত থেকে বাবা এবং ছেলের মধ্যে কোনো দূরত্ব রইল না। হারানো তাদের এমনভাবে জুড়ে দিয়েছে যা কেউ আশা করেনি। পরের দিন অজয় শর্মা তার ছেলেকে স্কুলে নিয়ে গেল। রাস্তায় সে একটা পেন্টিংয়ের দোকানে থামল এবং লক্ষ্মীকে দেওয়া আরিয়ানের ছবির জন্য একটা কাঠের ফ্রেম অর্ডার দিল। সেই সন্ধ্যায় ছবিটা লিভিং রুমের মাঝে সম্মানের সাথে ঝুলিয়ে দেওয়া হলো, যেখানে আগে একটা অ্যাবস্ট্রাক্ট টেলের ছবি ছিল যা সে কখনো ফ্রান্স থেকে কিনেছিল। যখন অতিথি আসত তখন সবাই সেই ছবির সামনে থেমে যেত। কেউ জিজ্ঞাসা করলে অজয় শর্মা শুধু হাসত। এটা আমার পরিবার, 3 জনের এবং একটা হৃদয় যে কখনো দূরে যায় না। পরের কয়েকদিনে অজয় শর্মা বদলাতে লাগলো। সে রান্না শিখল, আরিয়ানের জন্য নিজে নাস্তা বানালো, উইকেন্ডে তাকে পার্কে নিয়ে গেল, প্রতি রাতে তার সাথে বই পড়ল। সে কোম্পানিতে তার অফিস তার সহকর্মীকে দিয়ে দিল এবং নিজে বাড়ি থেকে পার্ট টাইম কাজ করতে লাগলো। এক সন্ধ্যায় আরিয়ান জিজ্ঞাসা করল, পাপা, এখন আপনি কেন আমার সাথে বাড়িতে থাকেন? অজয় শর্মা হাসল, তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। কারণ আমি এত ব্যস্ত ছিলাম যে তোমাকে বড় হতে দেখিনি, এখন আমি তোমাকে প্রতিদিন দেখতে চাই। আরিয়ান তার চোখ শুরু করল, তাহলে আপনি বাড়িতে একটা সুপারম্যান হয়ে গেছেন। হ্যাঁ, একটা বুড়ো সুপারম্যান। বাবা এবং ছেলে দুজনেই জোরে হাসল। সেই হাসি অনেক বছরের অনুপস্থিতির পর প্রথমবার পুরো বাড়িতে গেয়ে উঠল। প্রতি বছর লক্ষ্মীর পুণ্যতিথিতে অজয় শর্মা এবং আরিয়ান কবরস্থানে যেত, সাথে সুজির হালুয়া আনত যা তাকে কখনো পছন্দ ছিল। তারা একে অপরের পাশে বসত, স্কুলের কথা, কোম্পানির কথা, জীবনের ছোট ছোট কথা বলতো। কেউ কাঁদত না, কারণ তাদের বিশ্বাস ছিল সেই মহিলা এখনও কোথাও তাদের দিকে এসে দেখছে। এক বছর আরিয়ান একটা প্রবন্ধ নিয়ে এলো। আমার লক্ষ্মীমা আমাকে জন্ম দেয়নি, কিন্তু সে সেই যে আমাকে দ্বিতীয়বার জীবন দিয়েছে। মায়ের কোনো জাদু ছিল না, কিন্তু সে যা করেছে তা পুরো দুনিয়ায় কেউ করার সাহস করে না। আমার মায়ের গলা মনে নেই, কিন্তু সেই অনুভূতি মনে আছে যখন মা আমাকে জড়িয়ে ধরত, যা শীতের রোদের মতো উষ্ণ ছিল। অজয় শর্মা সেই প্রবন্ধ পড়ল এবং কিছু বলতে পারল না। সে শুধু ধীরে তার ছেলের কাঁধে থাবড়া দিল। তার চোখ দূরে তাকিয়েছিল, যেখানে স্পষ্ট শরৎ আকাশে মেঘ ধীরে ধীরে ভাসছিল, যেন কারো পায়ের শব্দ যে চলে গিয়েছে, কিন্তু পিছনে থাকা মানুষদের হৃদয়ে একটা উষ্ণ ছাপ রেখে গিয়েছে। এবং সে জানত গল্প শেষ হয়নি, এটাই মাত্র শুরু হয়েছে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং প্রতিদিন আরও ভালোবাসার প্রতিশ্রুতি নিয়ে। 10 বছর কেটে গেল মুম্বাইতে। বসন্ত এখনও তার একটা আলাদা কোমলতা নিয়েছিল, যার মধ্যে রাস্তায় সাদা ফুল, হালকা হাওয়ায় দোলা পাতা এবং প্রতি সকালে পাখির চিচি। সেই বাংলো এখন আরও আরামদায়ক লাগছিল। এখন আর সেই ঠান্ডা বিলাসবহুল রূপ ছিল না। বাড়িতে সবকিছু সাদাসিদে কিন্তু পরিপাটি করে সাজানো ছিল, ঠিক সেইভাবে যেভাবে অজয় শর্মা সেই মহিলার কাছ থেকে বছর আগে শিখেছিল। আরিয়ান এখন 20 বছরের। সেই ছোট ছেলেটা এখন একটা লম্বা যুবক হয়ে গিয়েছে, যার চোখ তার আসল মায়ের মতো চকচকে এবং তার বাবার মতো একটা গভীর শান্ত নীরবতা। আরিয়ান মুম্বাইয়ের মেডিকেল কলেজে পড়ছে। শেষ বছরে তার মনে একটা স্পষ্ট লক্ষ্য, একজন ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট ডাক্তার হওয়া। সেই জিনিস যা কখনো তার জীবন বাঁচিয়েছিল, সেই জিনিস যা সেই মহিলাকে কেড়ে নিয়েছিল, যাকে সে সবসময় লক্ষ্মীমা বলে ডাকত। রবিবারের সকালে অজয় শর্মা বাগানে দাঁড়িয়েছিল, হলুদ গাঁদা ফুলের যত্ন নিচ্ছিল। তার পিঠ একটু ঝুঁকে গিয়েছে, চুলে সাদা এসে গিয়েছে, কিন্তু তার চোখ এখন আগের থেকে অনেক হালকা এবং শান্ত ছিল। সে এখন খাবারের কাগজে ছাপা ঠান্ডা ব্যবসায়ী নয়, না কন্ট্রাক্টে ঘেরা সিইও। সে একটা পূর্ণ এবং উষ্ণতায় ভরা বাবা। আরিয়ান সাদা ল্যাব কোট পরে বাড়ি থেকে বেরোলো, হাতে তার ইন্টার্নশিপ কিট। আমি হাসপাতালে যাচ্ছি পাপা। অজয় শর্মা উপরে তাকিয়ে হাসল। মা বানানো খাবার সাথে নিয়ে যেও, নুডলস খেয়েও মনে রেখো। আরিয়ান হাসল। হ্যাঁ, আর আজ আমি একটা চ্যারিটি ক্লিনিকেও যাচ্ছি। কোথায়? একটা নতুন রিহ্যাবিলিটেশন কলোনিতে অনেক ছোট বাচ্চার হেপাটাইটিস হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য টাকা নেই। হেপাটাইটিস শব্দ শুনে অজয় শর্মা থেমে গেল। যখনই সে অসুখ সম্পর্কিত কোনো শব্দ শুনত তখনই তার মনে এখনও সেই একই প্রতিক্রিয়া হতো। কিন্তু তারপর সে মাথা নাড়ল। নিজের খেয়াল রেখো। আরিয়ান কাছে এলো, ধীরে তার বাবার কান স্পর্শ করল। পাপা, যদি লক্ষ্মীমা বেঁচে থাকতো তাহলে তার আপনার উপর খুব গর্ব হতো। অজয় শর্মা একটু অবাক হলো। তুমি এটা কেন বলছো? কারণ আপনি আপনার প্রতিশ্রুতি রেখেছেন। আমি আবার কখনো নিজেকে একা অনুভব করিনি। সেই কথা অজয় শর্মাকে চুপ করে দিল। তার হৃদয় একটা পুরনো ঢাকের মতো ধুকধুক করে উঠল যখন সে হাসপাতালের করিডোরের বাইরে বসেছিল। অর্গান দান করা মহিলার হাত ধরে প্রার্থনা এবং ভয় দুটোই করছিল। আরজান তার গাড়িতে বসে চলে গেল। অজয় শর্মা পাথরের বেঞ্চে ফিরে এলো, যেখানে লক্ষ্মীর কোমল মুখ খোদাই করা একটা ছোট মূর্তি ছিল। সেই নিচে সাদা লিলির একটা গুচ্ছ রাখলো। অনেকক্ষণ চুপচাপ বসে রইল। সেই কলোনিতে আরজান এবং স্বেচ্ছাসেবী ছাত্রদের একটা দল অনেক পরিবারের জন্য ফ্রি ক্লিনিকের আয়োজন করলো। সে শুধু অসুখের চিকিৎসা করল না, বরং ছোট বাচ্চাদের একটা এমন মায়ের গল্পও শোনালো যার রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু যেটাকে একটা সুস্থ হৃদয় দিয়েছে। মাসুম চোখগুলো বড় হয়ে গেল যখন আরজান বলল যে তার লক্ষ্মীমা কখনো একটা কাজের মহিলা ছিল, কিন্তু সে কখনো তার চেয়ে মহান মা দেখেনি, কারণ মা তার পুরো জীবন অন্যদের জন্য বেঁচেছিল। ক্লিনিকের পর প্রায় 10 বছরের একটা মেয়ে তার পিছনে দৌড়ে এলো। ভাইয়া,
আমারও কি আপনার মতো হেপাটাইটিস আছে? আরজান নিচে বসে হাসল। হ্যাঁ, আমি খুব দুর্বল ছিলাম, কিন্তু কারণ কেউ আমাকে সত্যিকারে ভালোবাসত তাই আমি আবার সুস্থ হয়ে গিয়েছি। আমিও চাই কেউ আমাকে সেইভাবে ভালোবাসুক। আরজান সেই মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিল। কেউ হবে, শুধু তুমি ভালোভাবে বাঁচো, সবসময় অন্যদের ভালোবাসতে শিখো, তাহলে নিশ্চিত কেউ তোমার জন্য ত্যাগ করবে, যেমন আমার লক্ষ্মীমা আমার জন্য করেছে। সন্ধ্যায় আরজান দেরি করে মুম্বাই ফিরল। গাড়িতে সে তার ফোন খুলল, ছোট বাচ্চাদের সাথে তোলা কয়েকটা ছবি দেখল। শুধু একটা ছবি যা সে তার লক্ষ্মীমার সাথে বাচ্চাদের দিনে তুলেছিল, যখন সে 9 বছরের ছিল। মা তাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে, তার চোখ নীল আকাশের নিচে চকচক করছে এবং সে মুখে আইসক্রিম নিয়ে হাসছে। সে ফিসফিস করল, লক্ষ্মীমা, আমি ঠিক সেইভাবে বাঁচছি যেভাবে আপনি চেয়েছিলেন। আমি অন্যদের সাহায্য করছি যেভাবে কখনো আপনি আমাকে সাহায্য করেছিলেন। আপনি কি দেখছেন? গাড়ির জানালার বাইরের আকাশ চাঁদের আলোয় জ্বলজ্বল করছিল। তাকে হঠাৎ তার মায়ের বছর আগের কথা মনে পড়ে গেল। কিছু মানুষ আমাদের জন্ম দেয় না, কিন্তু আমাদের তাদের রক্তের মতো ভালোবাসার চয়েস করে। সেই ভালোবাসার কোনো পদের দরকার নেই, শুধু এতটা সত্যিকারের হতে হবে যে সে চিরকাল থেকে যায়। আরজান তার চোখ উপরে তুলল। তার হৃদয় হঠাৎ জোরে ধুকধুক করে উঠল। ভয়ের জন্য নয়, চিন্তার জন্য নয়, বরং খুশির জন্য। সেই অনুভূতি যা কখনো অপরিচিত ছিল এখন সবচেয়ে পরিচিত জিনিস হয়ে গিয়েছে। বাড়িতে অজয় শর্মা তার কম্পিউটার খুলল। তার প্রথম আত্মজীবনীর প্রথম লাইন টাইপ করল। সে ব্যবসা, অসফলতা বা সাফল্য নিয়ে লিখল না, বরং লক্ষ্মী নামের একটা মহিলা নিয়ে লিখল। হৃদয় যা ভালোবাসার জন্য ধুকধুক করে নামের একটা বিশেষ অধ্যায়ের প্রথম পাতায় সে লিখল, এটা হারানোর গল্প নয়, বরং পুনর্জন্মের গল্প। কেউ সত্যিকারে চলে যায় না যদি তার ছেড়ে যাওয়া ভালোবাসা ছড়িয়ে পড়তে থাকে। এবং আমি একজন যে কখনো তার পরিবার হারিয়েছে, নিজেকে হারিয়েছে, তাকে একটা এমন মহিলা বাঁচিয়েছে যার রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু যে শেষ পর্যন্ত ভালোবাসার চয়েস করেছে। বাইরে আরজানের গাড়ির ইঞ্জিন গেটের সামনে থামল। অজয় শর্মা হাসল, ল্যাপটপ বন্ধ করল, তার ছেলের স্বাগত জানাতে উঠে দাঁড়ালো। জীবনের অনেক ঝড়ের মাঝে কিছু হৃদয় এখনো ভালোবাসার জন্য, ক্ষমার চয়েসের জন্য এবং প্রতিদিন আরও ভালো বাঁচার প্রতিশ্রুতির জন্য ধীরে ধীরে ধুকধুক করছে। এবং এভাবে গল্প একটা পূর্ণ স্টপ দিয়ে শেষ হয় না, বরং পরের সুন্দর জিনিসগুলোর জন্য একটা খোলা দরজা দিয়ে। বন্ধুরা, তোমরা সবাই এই ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানিও। এই গল্পটা তোমাদের কেমন লাগলো? ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি যে তোমরা আর তোমাদের পরিবার সবসময় সুস্থ, সুখী এবং নিরাপদ থাকো। যদি তোমাদের কাছেও এমন কোনো দিলছোঁয়া গল্প থাকে তাহলে কমেন্ট সেকশনে শেয়ার করো, আমাদের খুব খুশি লাগবে।